প্রথমে আমি আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আজকের এই দিনে আমি আমার মা আর আমার বড় বোনকে হারাই। শিট। আমার মায়ের আজকে মৃত্যু দিবস। অ্যাকচুয়ালি আপনারা ভাইয়ারা আমার সাথে, হৃদয় ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি যেন আজকে আসতে পারি। তো আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু আমার তখন ডেটটা একদম মাথায় ছিল না। গতকাল হঠাৎ করে যখন মনে পড়লো যে আমার এই ডেটটা আমার জীবনে কি, আমি কিছু ব্লাইন্ড হয়ে গেছিলাম। গত সারা রাত আমি কিন্তু ভালো মতো ঘুমাতে পারিনি। খুব স্বাভাবিক। বাট আজকে এসেছি কারণ আসবো বলেছি, ওনাদের সাথে কথা রাখতে পারবো না, এটা আবার আমার জন্য অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। হয়তো ওনার আমার প্রতি ব্যাড ইমপ্রেশন চলে আসতে পারে, তাই আমি জয়েন করলাম। তাই হয়তো আমি আজকে কথা বলতে বলতে অনেক সময় একটু বেশি ইমোশনাল হয়ে যেতে পারি, তো এই জন্য সবার কাছে আগে থেকে সরি বলে নিচ্ছি। আপনি বলেছেন আপনার মা এবং বোন একই দিনে মারা গেছেন? হ্যাঁ, আমি ছোটবেলায় যখন আমার বয়স 7, আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম ঈদ উপলক্ষে। তখন যা হয়, সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা আর আমার বড় বোন মারা যায়। আমার ফুল ফ্যামিলি আমাদের আহত হই, তার মধ্যে আমি বেশি আহত হই, যে আজকে জীবনেও আহত। তা আমি বাঁচবো কেউ বলেনি, আমি 14 দিন অজ্ঞান ছিলাম এক নাগারে। তারপর আল্লাহ আমাকে হায়াত রেখেছে, তাই বেঁচে এসেছি। তো আজকের দিনে আমার মা মারা যাওয়ার সময় আমার মায়ের মৃত মুখটাও আমি দেখিনি। আমি 3.5 মাস পরে জেনেছি আমার মা আমার কাছে নেই, আমাকে একা করে চলে গেছে। আজকে সেই দিন, তারপরও আজকে আপনাদের কাছে আসতে হলো কারণ আমি কথা দিয়ে ফেলেছিলাম আজকে আমি আসব। তো এই ছোটবেলায় আমি 7 বছরে যখন মাকে হারাই, তারপরে আমার জীবন শুরু হয় যুদ্ধের জীবন। যেটা হয় সবার জীবনেই, সবাই জানেন যেটা হয় চলে। তারপর আমার বড় হয়ে ওঠা, পড়ালেখা করা, আমার বাবা আবার সেকেন্ড ম্যারেজ করেন, আমার মা আসেন, দ্বিতীয় মা আসেন বাসায়। তো যেটা হয় সব সময় স্বাভাবিক, আমরা দেখি এটা স্বাভাবিক একটা জিনিস যে স্টেপ মাদার আসলে, এটা যখন একটা মেয়ের বিয়ে হয় তখনও দেখি যে শাশুড়ি কখনো আপন মায়ের মতো কেউ হয় না। নিজের সন্তানকে যখন কেউ যেভাবে দেখে, সেটা যতই যা হোক, এটা আমি তার দোষ দিব না, সে ভালো একজন মহিলা এবং আমি তাদের সাথে আমার এখনো ভালো রিলেশন। বাট যেটা হয়, অনেক কিছুই ঘটেছে জীবনে। এমন একটা শক্ত জীবনের মধ্যে দিয়ে আমি বেড়ে উঠছিলাম। আমার টার্গেট ছিল আমি স্ট্যাবলিশড হব, আমি কিছু করব। আমার মায়ের ছোটবেলায় ইচ্ছা ছিল, আমি যতদূর শুনেছি, আমি একজন ডাক্তার হব। আমার মায়ের খুব ইচ্ছা ছিল। তো এই কারণে আমি সবসময় লেখাপড়া, এবং আমার লেখাপড়াগুলো কিন্তু আমি কোনো এখনকার বাচ্চা কাচ্চারা টিউশনি করে লেখাপড়া করে, টিউশন করায় আর কি, বাচ্চাদেরকে বাসায় এসে টিচাররা পড়ায়, যেটা আমিও করেছি, আমিও অনেক টিউশনি করেছি। বাট আমি কোনো টিচারের কাছে পড়িনি, কারণ একটাই, মা ছিল না। আমি সায়েন্স থেকে পড়ি, অনেক ভালো রেজাল্ট করি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহর হয়তো অশেষ রহমত। ইন্টার পাস করি, আল্লাহর মতে ভালো রেজাল্ট করি, কিন্তু এই যে কোচিং করতে পারি না, তাই আমার ডাক্তারি পড়া হয়ে ওঠে না। ভার্সিটিতেও আমি পাবলিক ভার্সিটিতে টিকি না, একটা মাত্র কারণ আমি কোচিং করতে পারি না। কারণ একটাই, আমি যে ইকোনমিক্যাল ভাবে আমাদের আর্থিক অনটন ছিল তা কিন্তু না, ওই যে একটাই, মা ছিল না। আত্মীয় স্বজনের একটাই কথা, মেয়ে মানুষ কেন পড়ালেখা করবে, পড়ালেখার দরকার কি, সবকিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যখন আমার টিনেজ বয়স ছিল সেই বয়সটা আমি পার করে এসেছি। তো আমার যার সাথে রিলেশন ছিল সে আমাদেরই রিলেটিভ হয়, আমার সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, আপন নয়, বাট দূর সম্পর্কীয় চাচাতো ভাই। তো আমি বেড়ে উঠছিলাম সেভাবে। আমি অনার্সে ভর্তি হয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে একটা কলেজে ভর্তি হই। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে, অনেক যুদ্ধ করে, যেহেতু আমার টার্গেট ছিল আমি পড়ালেখা করব, আমি উচ্চশিক্ষা নিব। তবে অনার্সে ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে, যেহেতু উনি আমার রিলেটিভ, ওনার সাথে আমার সবসময় কথাবার্তা হতো, বাট এই যে আমার লেখাপড়া ওনার সেকেন্ড ইয়ার পর্যন্ত চলে আসা, এর আগেও আমার অনেক ছেলে বন্ধু ছিল বা আমার সাথে অনেকে ছেলের পরিচয় ছিল, কিন্তু কখনো কারোর সাথে আমার ভালোবাসার রিলেশনটা গড়ে ওঠেনি।
আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ তুমি দেখতে শুনতে খারাপ, বা একটা মেয়ে যতই খারাপ হোক তার জীবনে ভালোবাসা আসে। আমি প্রপোজ পেয়েছি কিন্তু কাউকে ওই স্পেসটা দিনে, আমার টার্গেটই ছিল আমি লেখাপড়া করব, আমি অন্যদিকে মন দিব না। অনার্স সেকেন্ড ইয়ারে আসার পরে কেন জানি না তার মধ্যে থেকে সে যখন আমাকে একদিন ফোন করে, তখন আমার হাতে ফোনও ছিল না, আমি ফোন নিইনি, মোবাইল নিইনি, তো আমার রুমমেটের মাধ্যমে তার সাথে কথা হতো 2005-এর কথা বলছি আমি, আমার স্পষ্ট মনে আছে 2005-এর নভেম্বরে সে আমাকে প্রপোজ করে। তার প্রপোজটা পেয়েছি 2005-এর নভেম্বরে। তো তারপরে তার সাথে আমার কথা হতো, যেহেতু পরিচিত, আমি আমার ইমিডিয়েট বড় বোনকে বলি যে আপু আমি তাকে পছন্দ করি। ও আমাকে বলে যে দেখো তুমি খুব ইমোশনাল। ও জানতো, কারণ আমি ছোটবেলায় খুব আদরে মানুষ হয়েছি, এটা আমার কোনো গল্প না বা কোনো মিথ্যা কথা না। আমার বাবা মা আমাকে কখনো একটু বকাও দেয়নি বা একটু শাসন করেনি। বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় যে অনেক দুষ্টুমি করলে, অনেক কথা না শুনলে বকা শুনে, কিন্তু আমি কখনো শুনিনি আমার বাবা মার কাছে বকা। আমি কথা না শুনে বাবা মা আদর করেছে, বকা দেয়নি। তো আমি ছোটবেলা থেকে একটু ইমোশনাল। আমি কেউ আমাকে বকা দিয়ে কথা বলবে, আমি ওটা নিতে পারি না। স্টিল নাও আমি এত বড় হয়েছি, নাও মাই এজ ইজ 36, দিস ইয়ার আই এম গোয়িং টু 36। সো আমি এই বয়সে এসেও আমি কিন্তু পারি না, কেউ আমাকে বকা দিলে আমি ওটা নিতে পারি না, কারণ আমি ছোটবেলা থেকে ওইভাবে হইনি। আমার স্টেপ মাদারও আমার সাথে কখনো উচ্চ গলায় কথা বলে না। আমার অন্য ভাই বোনদের সাথে বকাঝকা করেছে, কিন্তু আমাকে সরাসরি বকা দিতে পারেনি, কারণ আমার বাবা আমার মাকে নিষেধ করে দিয়েছিল যে আর যার সাথে যা কিছু করবা তুমি আমার এই মেয়ের সাথে কখনো বকা দিয়ে কথা বলবা না। তো যার কারণে আমি ওভাবেই মানুষ হয়েছি, ওভাবেই বড় হয়েছি। তো আমার এই চাস্তো ভাইয়ের সাথে আমার যখন রিলেশন হয়, আমি ওনার কাছ থেকে যখন প্রপোজটা পাই, উনি ওনার জায়গা এবং আমার জায়গা অনেক ডিফারেন্ট, আমরা দুজন দুই শহরেই থাকতাম। তো আমার সাথে সে দেখা গেছে মাসে 1-2বার দেখা করতে যেত। তো দেখা করতে করতে তার সাথে আমার যখন একটা রিলেশনে আমরা জড়িয়ে যাই, যেটা অনেকের ক্ষেত্রেই হয়, রিলেশন মানেই স্বাভাবিক অনেক কিছুই হয়। তো আমি তাকে এটাই বলি যে আমি কিন্তু ছোটবেলা থেকে, আবার এখানে একটু বলে রাখা দরকার, আমার মা মারা যাওয়ার পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ রোজা এগুলা করতাম। তো আমি এই জন্য ওনাকে আমি বলেছিলাম যে যেটা আমি ওনাকে বলেছি, একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে চলে ওখানে শয়তান বিরাজ করে। যাই হোক আমাদের মধ্যে যা কিছু হয়ে গেছে, আমি ওনাকে বারবার বলতাম যে এটা হওয়াটা ঠিক হয়নি। উনি আমাকে একটা কথাই বলতো যে দেখো, একটা উপযুক্ত ছেলে আর একটা মেয়ে যখন দুইজন, আমাদের ধর্মে কি কোনো সূরা কালাম আছে বিয়েতে? কোনো না, শুধু আছে কবুল। মানে তুমি একজনকে পছন্দ করো, তুমি তাকে কবুল বলে মেনে নিলা। তা আমি তো তোমাকে কবুল বলেছি, আর সাক্ষী আমাদের সাক্ষী আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখছে যে আমি তোমাকে ওয়াইফ হিসেবে মেনে নিচ্ছি। তো তুমি এটা কখনো মনে করবে না যে আল্লাহ তোমাকে গুনাহ দিচ্ছে। এখন ইমোশনালি অনেক কিছুই কথাবার্তা বলতো, আমি যেহেতু তাকে ভালোবাসি। আর একটা কথা বলে রাখা দরকার, সে এডুকেশনের দিক থেকে আমার থেকেও লোয়ার ছিল, এবং আমার থেকেও সে সব দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার এইজের বা আমার সমতুল্য যে হবে, বা তার একটা নাম আছে, যশ আছে, তার বাবার অঢেল পয়সা আছে, তেমনও কিন্তু কিছু না। তো সেক্ষেত্রে আমি জানি না, আমি স্টিল না, আমি এখনো নিজেকে কোশ্চেন করে আমি কেন তাকে ভালোবাসি, এভাবে ভালোবাসি কেন। হয়তো এখনকার সময়ে এসে কেউ এরকম ভালোবাসে না আমার মতো, এরকম অন্ধের মতো, বোকার মতো। সবাই নিজের কথা প্রথমে চিন্তা করে, প্রথমে নিজের কথা ভাবে যে আমার জীবন আছে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, বা আমার একটা ফিউচার আছে, আমি কেন এর সাথে এতদিন রিলেশন করব। অনেকে ব্রেকআপ করে দাও, আমার ফ্রেন্ড সার্কেল দেখেছি, আমার সারাউন্ডিং এ অনেকে দেখেছি যে একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়া, এম ছাড়া কখনো ভালোবাসা আগায় না। কিন্তু আমি জানি না আমি কেন তাকে এইভাবে ভালোবেসেছি, কেন এরকম অন্ধ ছিলাম। সে যদি আমাকে বলতো যে এখন রাতে 10টা না, এখন সকাল 10টা, আমি বলতে গেলে সেটাই বিশ্বাস করেছি। তো আমি তার জন্য অপেক্ষা করে যেতাম যে হ্যাঁ সে কখন আমাকে বিয়ে করবে বা আমাকে সামাজিক মর্যাদা দিবে। তো সে আমাকে বলতো যে তুমি তো আমার ওয়াইফই, এবং সে তার ফ্রেন্ড সার্কেলের অনেকের কাছে সেই সময়ে আমাকে পরিচয় করে দিয়েছিল আমি তার ওয়াইফ। তো এভাবে আমাদের সম্পর্ক যাচ্ছিল। তার মধ্যে আমি ব্যাংকে চাকরি পাই, আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি। তো আমি
তার তখন ওরকম না, সে একটা সামান্য বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং এ জব করতো। তো অনেক সময় তাকে আমি অনেকভাবেই হেল্প করেছি, বা যেহেতু তাকে আমি আমার হাজবেন্ড হিসেবেই জানতাম, তো আমি তখন মনে করতাম আমার এবং তার একই জিনিস। আমার এখনো মনে পড়ে, আমি যখন বোনাস পেতাম, বোনাসের প্রথম টাকাটা দিয়ে তার জন্যই গিফট কিনেছি। কখনো আমার জন্য কিছু কিনিনি, কখনো আমার ফ্যামিলির জন্য না। আমার ফ্যামিলির জন্য পরে কিনতাম, সবার জন্য কিনতাম। আমি নিজের টাকা দিয়ে কখনো আমি নিজের জন্য একটা দানা কিনিনি আমি কখনো, আমি এটা বলতে, কিন্তু তার জন্য আমার মাথায় থাকতো তাকে আমার এটা দিতে হবে। কিন্তু তার কাছ থেকে আমি কিছু নিতাম না। আমি তো সবসময় বলতাম, আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিকে এখানে বলে রাখা দরকার। তার মাও মারা গিয়েছিল, অনেক পরেই মারা গিয়েছিল, তারা তখন সবাই বড় বড়। তার 3টা বোন আছে, তো সে তার বোনদের হেল্প করতো। তার বাবাও জানতাম যে তার বাবাও চাকরি করতো, কিন্তু তার বাবা অল্প ছোটখাটো একটা চাকরি করতো, সেটা দিয়ে তারা চলতে পারতো না। তো এই জন্য তার সাপোর্টটা তার ফ্যামিলিতে খুব বেশি ছিল। তো এই কারণে আমি সবসময় তাকে বলতাম যে না, আমার পিছনে কখনো টাকা খরচ করবে না, ওই টাকাটা আপনার ফ্যামিলিকেই দেন, আমার দরকার নেই, আমি স্বাবলম্বী, আমি নিজেরটা নিজে করে নিচ্ছি, আমার দরকার নেই আপনি আমাকে কোনো কিছু দিয়ে কখনো কিন্তু কিছু আমাকে গিফট করার দরকার নেই। সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তোমার জন্য কি এটা কিনে দিব? আমি বলতাম না, লাগবে না। এরকম করতে করতে 2005 থেকে 2010-এ সে হঠাৎ করে দেশের বাইরে চলে যায়। আমি তখনও জানতাম না যে সে দেশের বাইরে যাবে। সে হঠাৎ করে একদিন ফোন করে আমাকে বলে যে অরণ্যা, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আমি তখন তাকে কোশ্চেন করলাম, আপনি দেশের বাইরে যাচ্ছেন মানে? বললো যে আমি আসলে আমার এখানকার চাকরিতে হচ্ছে না, আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি, তাই বাইরে যাচ্ছি। তো আমি বললাম যে তো আমার কি হবে? বললো যে তুমি তো আমার ওয়াইফ আছো, আমি তো তোমাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমার যেদিন ফ্লাইট তার আগের দিন আমি আসবো, তোমাকে আমি কোর্ট ম্যারেজ করে রেখে যাব। তো তোমার আর কোনো টেনশন থাকবে না তাহলে। হ্যাঁ, তুমি সবকিছু রেডি রেডি থাকো, আমার পরশুদিন ফ্লাইট, আমি তার আগের দিন তোমার সাথে দেখা করতে আসবো এবং তোমাকে আমি কোর্ট ম্যারেজ করবো। ওকে ফাইন, আমি মেনে নিলাম। এরপরে আমি তার জন্য পুরা দিন অপেক্ষা করি। আমার স্টিল খেয়াল আছে যে আমি সে আমাকে ফোনে বলেছিল যে তুমি মেহেদি দিবা হাতে, হ্যাঁ, তোমাকে তো আর ওরকম বিয়ের ইয়েতে হবে না, তুমি জাস্ট একটু মেহেদি দিও হাতে, আর এভাবে ভাবে মানে সেজে নিও। তো আমি সারাদিন রেডি হয়ে থাকি এবং তার আগের দিন রাতে আমি মেহেদি দিই। মেহেদি দিয়ে আমি বসেছিলাম যে হ্যাঁ সে আসবে, সে আমাকে জাস্ট কোর্ট ম্যারেজ করে রেখে যাবে। যেহেতু আমার বাবা তখন, আরো বলে রাখা দরকার, আমার বাবা তখন প্যারালাইজড হয়েছিল, প্রথমে স্ট্রোকে আব্বু প্যারালাইজড হয়ে গিয়েছিল। তো আব্বু অসুস্থ ছিল, যার কারণে ওই ব্যাপারটা নিয়ে আর আমি ফ্যামিলিতে তেমন বলি। বাট আমার বড় বোন জানতো, আমার বড় বোনের সাথে আমি সবকিছু শেয়ার করেছি, বাট এই বিয়ের কথাটা ও জানতো না। এর মধ্যে অবশ্য আরো বলে রাখি, আমার বড় বোনের সাথে ওর সাথে মানে আমার ওই কাজিনের সাথে একটু ভালো রিলেশন ছিল। তারা অনেক আগে থেকে একজনের ফ্রেন্ড ছিল, মানে ওরা দুইজন একই ক্লাসে পড়তো, তো দুইজন একই সাথে লেখাপড়া করেছে, একই সাথে তোরা ফ্রেন্ড ছিল। তো আমার বড় বোনের সাথে তারই একটা ফ্রেন্ডের আবার রিলেশন ছিল, তো ওটার সাথে আমার বড় বোনের আবার বিয়ে হয়নি। তো সেটা নিয়ে আমার বড় বোনের সাথে ওর সাথে একটু মনোমালিন্য হয়। তো ওর সাথে তখন কথা বলতো না আপু। তো আমার সাথে আপু মানা করেছিল যে ওর সাথে কোনো রিলেশন না রাখার জন্য। আমি আপুর কথাটা শুনিনি, আমি তার সাথে রিলেশন কন্টিনিউ করেছিলাম, কারণ সে আমাকে আশ্বাস দিয়েছিল। তো মানুষ তো সবসময় ভালোবাসা মানুষের কথাই শুনে, অনেকে তার বাবা মার কথা শুনে না, ভালোবাসা মানুষের কথা শুনে। সেখানে আমি আমার বোনের কথা না শুনে আমি ওর কথাকেই প্রাধান্য দিয়েছিলাম, যে যাক ও আমাকে বলেছে বিয়ে করবে। তো এই কারণে আপুর সাথে আমি ওই কথাটা গোপন করেছিলাম তখন, যে ও আমাকে বিয়ে করতে চেয়েছে। কারণ আমি জানতাম যে আপু তো ওর উপর একটু রাগ, তো হয়তো বা আমাকে আপু মানে এটা মেনে নিতে পারবে না। তো যাই হোক, তারপরে সে আসে না, আমি সারা রাত ইয়ে করে অপেক্ষা করি। তখন আমার খুব রাগ হয়, আমি মোবাইল অফ করে দিই। পরের দিন সে চলে যায় দেশের বাহিরে। দেশের বাহিরে গিয়ে আমার ইমেল অ্যাড্রেসে সে ইমেল করে যে মানে সে আমাকে মাপটাপ চায়, যে হঠাৎ করে তার বোনটা খুব ইমোশনাল ছিল, তার বাবা খুব ইয়ে ছিল, তো ওদের মুখের দিকে তাকাই সে তাদেরকে মিথ্যা কথা বলে। কারণ সে আসতে হলে, আমার সাথে দেখা করতে হলে তো বাসায় একটা মিথ্যা কথা বলতে হবে। বললো যে আমি দেশের বাইরে চলে আসবো, বাঁচি কি মরি, তা আমি তাদের সাথে মিথ্যা কথা বলতে পারিনি, সমস্যা নাই, তুমি তো আমার ওয়াইফ, তুমি কেন মানে
আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছি, আমি দেশে বাইরে আসছি, আমি কি 2টা বছর টাইম দাও, আমি সবকিছু ঠিকঠাক করে আমি আবার চলে আসব। তো যাই হোক, ওখানে গিয়ে আমি তারপরে ওই একই কথা একই ভুল, আমার যে ভুলটা আমি তাকে বিশ্বাস করি, তো ঠিক আছে, তার সাথে সে আমাকে বলে তুমি মোবাইল করো, মোবাইল খুঁড়ো, মোবাইল আমি তোমার সাথে যোগাযোগ না করতে পারলে কিন্তু দেখো আমি এই দেশে আসছি, তুমি কি চাও যে আমি দেশের বাইরে থেকে কষ্ট নিয়ে থাকি? তখন আমি মোবাইলটা অন করি, তার ইমেল পাওয়ার পরে মোবাইলটা অন করে আচ্ছা তার সাথে যোগাযোগ করি, তার সাথে এরকম কথা হয়। সে 2012-তে আবার হঠাৎ করে দেশে, সে 2011-তে সে আমাকে হঠাৎ করে বিদেশ থেকে একদিন ফোন করে বলে যে তোমার সাথে আমি আর কথা বলবো না, আমি ফ্যামিলিকে তোমার কথা জানিয়েছি, আমার বোনরা রাজি হচ্ছে না, আমি তোমার সাথে অনন্যা আমাকে তুমি ইয়ে করে দাও, মাফ করে দাও, তোমার সাথে আমার যোগাযোগ রাখতে পারছি না। তখন আমি তাকে একটা কোশ্চেনই করলাম যে তাহলে আমাকে এই স্বপ্ন দেখালেন কেন? আপনি কি আমার সাথে সত্যি আর যোগাযোগ করতে চান না? ঠিক আছে, আপনি আপনার পথে থাকেন, আমি আমার পথে, ওকে ফাইন। তারপরে হঠাৎ এরকম 3-4 মাস চলে যায়, 6-7 মাস হবে, আমার ঠিক খেয়াল নেই। সে হঠাৎ করে একদিন আবার আমাকে মেসেজ দিয়ে বলে যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই, আমার স্টিল আমার সেই মেলগুলো আমার মেলে এখনো আছে, যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি অনেক চিন্তা করে দেখলাম তুমি ছাড়া আমি থাকতে পারবো না, আমি দেশে ফিরছি, আমার আগামীকালকে ফ্লাইট, তুমি প্লিজ আমার সাথে আবার যোগাযোগ করো। তারপর সে দেশে ফিরে আসলো, দেশে ফিরে আসার পর আবার আমার সাথে দেখা করতে সে আমার শহরে চলে গেল। আমার শহরে চলে গিয়ে আমার সাথে আবার সে দেখা করলো, দেখা করে সে আমার সাথে মাপটাপ চেলো, বললো যে ভুল হয়ে গেছে, বললো যে আমার ফ্যামিলি বলছিল তোমাকে বিয়ের কথা বলেছিলাম, ওরা না করেছিল, তাই আমার মাথায় খুব জিদ উঠেছিল, আমি তাই তোমাকে মানা করেছি, বাট আলটিমেটলি আমি দেখছি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যাই বলুক আমি তোমাকেই বিয়ে করব, তো আমাকে একটু সময় দাও, আমি যেহেতু দেশে এসেছি, আমার তখন চাকরি বাকরি নাই, আমি চাকরি বাকরি একটা খুঁজে নিয়ে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ওকে, আমি ভাবলাম যে একটা ছেলে কখনোই এরকম নিতে হয় না, হয়তো বা তার মাথায় আসলেই খুব জিদ চেপেছিল তাই আমাকে এটা বলেছে। তার সাথে আবার কন্টিনিউয়াস যোগাযোগ হয়, এভাবে 2012 শেষ হয়, 13 শেষ হয়, 14-তে এবার আমি তাকে বলি যে দেখেন আপনি এরকম আর কতদিন, আজকে 2005 থেকে আজকে 2014, আর কত বছর আমি এভাবে আপনার জন্য ওয়েট করব? আমি তো একটা মেয়ে, আমার বয়স হচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেলে সবার বিয়ে হয়ে গেছে, আমার রিলেটিভ আমার বয়সী যারা আছে, আমার ছোট যারা আছে সবার বিয়ে হয়ে গেছে, সবার একটা সংসারের লাইফ, আমার কি এরকম কোনো স্বপ্ন নাই? বলো আচ্ছা তুমি ওয়েট করো, আমি আমার ফ্যামিলিকে বলি, আবার একবার তো বলেছি আবার বলি, দেখি ওরা কি বলে। তারপর এরকম 1-2 মাস পরে সে হঠাৎ করে আমাকে বলে যে দেখো আমি বলছি ওরা কোনো রকম রাজি হচ্ছে না, এখন আমি কি করে, আচ্ছা এক কাজ করো, আমরা যোগাযোগ বন্ধ করে দিই, তাহলে দেখবা তুমি স্বাভাবিক হয়ে যাবা। এত বছর পর, এত কিছুর পর সে যখন এই কথাটা আমাকে বলে, তখন আমি এটা মেনে নিতে পারি। আমি বলছি কি এটা সম্ভব না, আপনি কি চান তাহলে আমি আমার তো আর মানে আপনি ছাড়া আমার কেউ নাই, আর তাছাড়া আমি বলেছি যে আপনি আমার জীবনে প্রথম পুরুষ, আমি চাকরি বাকরি করলাম, এর মধ্যে আমি আবার এমবিএ করি, মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ইভিনিং এ এমবিএ করি। আমি বলে যে আমার এত লেখাপড়া এত কিছু, আমি কোথাও কোনো দিকে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আমি কখনো ঘনিষ্ঠ হইনি, কোনো ছেলেকে আমি সুযোগ দিইনি, কারোর সাথে আমি কথা বলিনি, একমাত্র আপনার দিকেই আমি ছিলাম। এখন আপনি এসে এই কথাটা বললে আমাকে আমি কি করে মেনে নিব? অন্য কাউকে মানাও সম্ভব না, ঠিক আছে আপনি এইটাই বলছেন, আপনি আপনার জীবন থেকে আমি সরে গেলে ভালো? আমি তো মরতে পারবো না, যেহেতু আমি আল্লাহকে ভয় পাই, তো আমি চলে যাব, আমার সব 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমি এই মরতে তো পারবো না, তো মরার মতোই আমি বেঁচে থাকবো। এইটা কত সালের কথা যে এখন যেটা বলছেন? মানে তিনি 2014 সালে। এর মধ্যে আপনাদের রিলেশনে কত বছর হলো? 5 থেকে 14, মানে 2005 থেকে 14, অলমোস্ট 9 বছর। 9 বছর। আমি একটা সহজ প্রশ্ন করতে চাই, হ্যাঁ এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই থাকবে, যে
তিনি আপনাকে বিয়ে করছেন না বিকজ তার পরিবার থেকে মেনে নিচ্ছেন না, যেটি আপনার কথা অনুযায়ী বেরিয়ে আসছে, তাই তো? আপনাদের মধ্যে কি এই সম্পর্কটা শুধুই দেখা সাক্ষাৎ ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনাদের ডিপ রিলেশনে চলে গিয়েছিলেন? ডিপ রিলেশনেই চলে গেছিলাম। তখনই আমি তাকে বলেছিলাম যে আপনি আমার জীবনে। সেটা রিলেশন শুরু হওয়ার কতদিন পর থেকে? রিলেশন শুরু হওয়ার 1 বছরের পরেই হবে। তার মানে 2004 সাথে 5 সালে তার সাথে পরিচয় 2006 সাল থেকে। 6 সাল থেকে। সো ভিউয়ার্স এবং লিসনার্স একটু নোট রাখবেন এই প্রশ্নগুলো আমি যখন করি, মানে এই বিষয়গুলো যে একজন মানুষের সাথে তার সম্পর্ক 9 বছর পরে গিয়ে পার্টনার তার প্রিয় মানুষটিকে বলছে যে আমার ফ্যামিলি কিন্তু মেনে নিচ্ছে না তোমাকে, তোমার সাথে আমার যে বিয়েটা এটা আসলে হয়তো হবে না, তো এখন দুজন দুদিকে চলে যাওয়াই ভালো। হয়তো এই প্রশ্নটা আমার করার উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছু বিষয় হয়তো তাহলে বেরিয়ে আসবে যে তাদের মধ্যে যে প্রেম বা ভালোবাসার পবিত্র সম্পর্ক সেটি তো 2005 সাল থেকে শুরু হয়েছিল, এবং এরপর সেই সম্পর্কটা আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশনশিপের দিকে চলে যায় 2006 সালে, এবং এটা ক্রমাগত ছিল 2014 সাল অবধি। এবং তারপর একটা পর্যায়ে গিয়ে যখন মেয়েটি ছেলেটিকে বিয়ের কথা বলে তখন থেকে শুরু হয় ফ্যামিলি মেনে নিচ্ছে না। তারপর কি হলো অনন্যা? অ্যাকচুয়ালি তার 3টা বোন ছিল অবিবাহিত, তারই ছোট। সে আমাকে সেগুলোই বলতো যে দেখো আমার বোনগুলোর বিয়ে হচ্ছে না, এখনো আমরা বিয়ে দিতে পারছি না, এখন তোমাকে যদি আমি এরকম ভাবে বিয়ে করে ফেলি তাহলে আমার বোনদের উপরে এফেক্ট আসবে, ওদের তুমি কি চাও ওদের কোনো একটা কিছু হোক? তুমি যেহেতু আমার ভালোবাসা, আচ্ছা ওয়েট করো, আল্লাহ চাইলে সবকিছু হয়ে যায়, ওয়েট করো দেখা যাক। আচ্ছা এরকম করতে করতে তারপর আমি বললাম 2014-তে না, আমি যেহেতু আপনি আমাকে বলছেন আপনার জীবন থেকে চলে যেতে, আমি চলেই যাব, কিন্তু আমি মরতে তো পারবো না, বাট আমি অন্য কাউকে মেনেও নিতে পারবো না, কারণ আমার জীবনটা অন্য কাউকে মেনে নেওয়ার মতো নাই। কারণ একটা মেয়ে কখনো, আমি জানি না অন্য মেয়েরা পারবে কিনা, বাট আমি কখনো কাউকে পারবো না, কারণ যার সাথে আমার এইভাবে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে তারপর হঠাৎ করে কোনো পুরুষের কাছে আমি যাব, সেটা আমি মানে আমার ইয়েতে তো মেনে নেওয়াই যাবে না, আমি কখনো মানতে পারবোই না। তো আমি তখন আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমি দেশের বাইরে চলে যাব, আমার একটু ভিসা একটা প্রসেসিং কর। তো আমার ওই ফ্রেন্ডটা আবার আমাকে বললো যে তুমি দেশে তুমি এত ভালো চাকরি করো, ব্যাংকে চাকরি করো, তোমার একটা লাইফ আছে স্ট্যাবলিশ, তো তুমি কেন যেতে চাচ্ছ? তো আমি তাকে কিছু বলি না, আমি তখন তাকে বলি যে না আমি যেতে চাচ্ছি, আমি দেশের বাইরে যাব, আমি ওখানে আমার জন্য আমি একটা ডিপ্লোমা নিতে চাই, তুমি প্রসেস করো। আমার একটা উদ্দেশ্য ছিল যে সে যখন আমার সাথে এমনই করবে আমি কারো কাছে তাকে ছোট করব না, কারণ আমি যদি এগুলো এক্সপোজ করি তাহলে সবাই তাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবে, বাট আমি তাকে অন্ধের মতো ভালোবাসি, তাকে শ্রদ্ধা করছি, তাকে আমি কখনো তুমি বলিনি, সবসময় আপনি করে কথা বলতাম। তো আমি এটা চিন্তা করে আমার মনের মধ্যে একটা জিদ আসে যে ঠিক আছে আমি চলেই যাব, আমার আর কিছুর দরকার নাই, কারণ মা মারা যাওয়ার পরে আমার বাবা ছিলেন, কিন্তু আমি তাকে আমার জীবনে সবকিছু দিয়ে ভালোবাসছি, সব। আমার জীবনে যদি সেকেন্ড কাউকে আমি প্রচন্ড ভালোবেসে থাকি আমার মায়ের পরে, সেটা হবে সে। আমি জানি হয়তো বা আমার ফ্যামিলি আমার এই অনুষ্ঠানটা দেখবে, অনেকে আমার উপরে রাগ করবে, আমার বোন রাগ করবে, কিন্তু আমার বোন জানে যে আমি তাকে কি পরিমাণ ভালোবাসছি। আমি আমার বোনের কথা শুনিনি কখনো, আমার ফ্যামিলির কথা কখনো শুনিনি। আমি ছোটবেলা থেকে অনেক ধরা পাকড়া, অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। আমি কখনো কোনো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যে শহরে একা একা থেকেছি, এত এডুকেশন নিয়েছি, চাকরি করেছি, আমি দেখি আমার সারাউন্ডিং এ অনেক মেয়েদেরকে দেখি বয়ফ্রেন্ড থাকলেও ছেলে ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে হই হুল্লার করা, ঘোরাফেরা করা, খাওয়া। আমি কোনোদিন আমার কোনো ছেলে ফ্রেন্ডকে নিয়ে এটা বলতে পারবো না যে রেস্টুরেন্টে বসে আমি একা মানে তাদের সাথে আড্ডা মেরেছি বা তাদের সাথে আমি টাইম স্পেন্ড করেছি। আমার থিঙ্কিং ছিল সে, কারণ আমি, হ্যাঁ অনেকে হয়তো বলবে যে তুমি যদি এতই ধর্মভীরু হও তার সাথে ফিজিক্যাল রিলেশনে গিয়েছো কেন? আসলে ভালোবাসা বলেন আর হাজবেন্ড বলেন আমি তাকেই ভেবেছি। সে যখন আমাকে ওইটা বুঝিয়েছে যে আমাদের ধর্মে কোনো সূরা কালাম নাই, কিছু নেই, শুধু কবুল বলাটা, তো তোমাকে তো আমি কবুল বলে নিয়েছি, আমি উপযুক্ত একটা ছেলে, আমি কবুল বলে তোমাকে নিয়েছি, সেহেতু তুমি আমার ওয়াইফ। তো সেই হিসেবে তাকে সেই সম্মানটা দিয়ে আমি চলেছি, এবং আমি এই কারণে কখনো ওভাবে চিন্তা করিনি যে এটা কোনো আমার ভিতরে খারাপ কিছু হবে। তো যাই হোক,
পরে আমি আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে ভিসা প্রসেস করি, তখন তার কানে যখন এই কথাটা যায়, সে আমার সাথে দেখা করে, দেখা করে সে আমাকে মানে অনেক কান্নাকাটি করে, আমার কাছে মাপ চায় এবং আমাকে বলে যে না তুমি চলে যেও না, তুমি আমার জীবন থেকে যদি চলে যাও, অনন্যা তুমি এই কাজটা করতে পারো না, তুমি কেন চলে যাবা, তুমি চলে যেতে পারো না, তুমি যদি চলে যাও তাহলে আমি তো বাঁচবো না। হ্যাঁ ঠিক আছে, আমি এতদিন পারিনি, এবার পারবো, এবার আমার ফ্যামিলির বিরুদ্ধে যাব, গিয়ে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার ভিসাটা এখন ক্যান্সেল করাও। তখন আমি বললাম যে এটার কি যে আপনি আমি কি, তখন তার ওখানে একটা রিলেটিভ ছিল, তার একটা কাজিন, তো সেও থাকে আমাদের দুজনের কথা বলার মধ্যে। সে তারপরে বলে আমাদেরকে যে ঠিক আছে, তোমাদের বিয়ের সব রকমের ব্যবস্থা আমি করব, তুমি ভিসা টিসা করো, এগুলা নিয়ে পাগলামি করিও না, ঠিক আছে তোমাদের বিয়ের সাথে সবকিছু। তো আমি তখন ভরসা পাই যে শুধু তো তার মুখ থেকে কথাটা আসে না, তার রিলেটিভের কাছ থেকেও আসে কথাটা। ওকে আমি অপেক্ষা করি। তো তখন সে আমাকে বলে, তখন ঈদ ছিল 2015 সালের কোরবানির ঈদের ছিল কথা, তখন সেই ঈদে আমাকে বলে যে তুমি বাড়িতে যেও না, আমি তোমার বিয়ের কথা নিয়ে যেহেতু বাড়িতে বলা বলি করবো, তো একটা অনেক বড় প্রবলেমের সৃষ্টি হবে, এটা 3rd বার তোমার আমার বিয়ে নিয়ে কথা বলবো, এবার আমি একটু আমার ফ্যামিলির সাথে একটু ভালোই ফাইট করতে হবে, তো তুমি যদি ওখানে থাকো তখন দেখা যাবে তোমার উপরেও অনেক আসতে পারে, তুমি হয়তো ওগুলা নিতে পারবা না, তাই তুমি যেও না, তুমি থেকে যাও। তো আমি তাই আর গ্রামের বাড়িতে যাই না, সে যায়, তার ফ্যামিলি যায়, তার 2-3 বোন, তার বাবা এবং তার চাচা চাচি সবাই থাকে ওখানে। তো সে চলে যায়। তো যাওয়ার আগে তা আমার সাথে কথাবার্তা যে সে তার ফ্যামিলিকে গিয়ে সে যেভাবে হোক রাজি করবে। তো হঠাৎ করে সে আমার সাথে কম যোগাযোগ করতো, এমনি আমাদের আলটিমেটলি অনেক বেশি যোগাযোগ হতো, সকালে বিকালে রাত্রে আপডেট পাওয়া যেত আর কি সবসময়। তো তখন দেখা গেল গ্রামের বাড়িতে যাওয়ার পর তার আপডেটটা কমে গেছে, সে দেখা গেল আমি যদি ফোন দিই ফার্স্টবার সে ফোনটা কেটে আর ব্যাকও করে না, টাইম চলে যাচ্ছে আর আমি ফোনটা পাই না। পরে আমার মনের মধ্যে একটু সন্দেহ হয় যে কি হচ্ছে। তখন আমি তার আরেকটা ফ্রেন্ডের নাম্বার জোগাড় করি, যেহেতু তার বাড়ি আমার বাড়ি একই জায়গায়, ওখানে আমি আমার রিলেটিভের মাধ্যমে তার ফ্রেন্ডের নাম্বার জোগাড় করে আমি তার আপডেট নিতে চাই। এদিকে আমি বাড়িতে ভয়ে খবর নিতে পারছি না, যেহেতু আমার বোন মানে তার উপরে একটু নারাজ ছিল, তাই আমি ওদেরকে কিছু বলতে পারি না, যে কি ঘটছে জিজ্ঞাসাও করতে পারি না। আর আমার স্টেপ মাদারকে তো আমি কোনো কিছু শেয়ার করিনি, হঠাৎ করে ওনাকে আমি কি জিজ্ঞাসা করব, বা উনি এমনি বিষয়টা জানতো যে আমাদের মধ্যে কিছু একটা আছে, তো উনি এত কিছু জানতো না যে আমাদের জিনিসটা ফিজিক্যাল রিলেশনে গড়িয়েছে। এর মধ্যে আমি আমার বোনকে ফোন করে একদিন বলি যে আপু তুমি একটু ওর বাবার কথা বলি, যে ওনাকে একটু বলো না আমাদের বিয়ের ব্যাপারে। তখন ও আমার উপরে একটু রাগ করে, বলে যে আমরা মেয়ে পক্ষ, আমরা কেন ছেলের কাছে নিয়ে যাব। এখন আমার কোনো জানতো না আমাদের মধ্যে যে একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। তো ও আমার উপরে একটু রাগ করে মোবাইলটা কেটে দেয়। তখন আমি ওই যে আমি ছোটবেলা থেকে একটা অভ্যাস যে আমার উপরে কেউ রাগ করুক, এটা আমি নিতে পারি না। তখন আমি খুব অভিমান করি যে আমার বোন আমার কথাটা না শুনেও কেন ফোনটা কেটে দিল। ও আমাকে খুব বকাবকি করে যে তোমাকে আমি মানা করেছি যে ওই ছেলের সাথে তুমি যোগাযোগ রাখবা না, তুমি তারপরেও রেখেছো, এখন আবার তুমি বলছো আমাকে যে ওর বাবার কাছে গিয়ে আমার মানে আমি প্রস্তাব নিয়ে যাই, আমি পারবো না, এটা বলেও ফোনটা কেটে দেয়। পরে আমি এখন আমার পথ হারিয়ে ফেলি, তখন অ্যাকচুয়ালি আমি কার কাছে বলবো, কার কাছে আমি নিজের এটা এক্সপ্রেস করব, কাকে বলবো, আর ওর বোনদের কাছে কিভাবে বলবো। ওর বোনরা আমি জানি না, আজও আমি কোনোদিন ওদেরকে এখনো জিজ্ঞাসা করতে পারলাম না যে আমার দোষটা কোথায়। বাট আমি পরবর্তীতে শুনেছি ওর বোনরা নাকি এটা বলতো যে আমি অনেক এডুকেটেড, আমি লেখাপড়া করছি, ওর ভাইকে আমি কখনো সম্মান দিব না, সবসময় ডোমিনেট করে রাখবো। কিন্তু ওরা এটা বুঝলো না যে আমি লেখাপড়া করেছি, আমি এডুকেটেড, ওকে ফাইন, বাট আমি ওর ভাইকে ভালোবাসি, আমি ওর ভাইকে সম্মান না করার কিছু নাই। আর ওর বোনরা এটাও নাকি বলেছে শুনেছি যে আমার ঘরে সৎমা, ওর ভাই কখনো সম্মান পাবে না, তাই ওরা চায় না। কিন্তু এই দুটা কি কোনো রিজন হতে পারে? ওরা কখনো কি এটা জিজ্ঞাসা করতে পারলো না যে আপু তোমার সাথে ভাইয়ের কি ধরনের রিলেশন? তাহলে তো হয়তো আমি বলতে পারতাম, কারণ ওরা তো আমার বোনের সমতুল্য ছিল। আমি কোনো স্পেস পাচ্ছিলাম না, কোনো সুযোগ পাচ্ছিলাম না, কাকে বলবো, কি হচ্ছে ওখানে, ও মানে গ্রামে কি চলছে কোনো খবর পাচ্ছিলাম না। তারপরে ওর ফ্রেন্ডের নাম্বারটা নিয়ে যখন আমি যোগাযোগ করি, তখন আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে শুনি যে ওর জন্য মেয়ে দেখা হচ্ছে। তখন একদিন আমি ফোন করি,
অনেকবারই ফোন করি, বলতে গেলে যেটা বিরক্তিকর হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 বার পরে ফোনটা রিসিভ করার পরে বললো যে তুমি কি একটু ধৈর্য ধরতে পারো না, এত অধৈর্য হলে চলবে? হ্যাঁ, আমার এখানে অনেক কিছু ঘটছে, চাই আমি তোমাকে জানাইতে যাচ্ছি না, ফোন ধরছি না, বাট তুমি স্থির থাকো, কিছুই হবে না, যাই দেখাক না কেন কিছুই হবে না, ওরা দেখাইতে যাচ্ছে দেখাই যাক, আমার সময় হলে আমি চলে যাব। তো লাস্ট যেদিন ওর 2015 অক্টোবরের 3 তারিখ ওদের বিয়ে হয়, সেদিন ছিল শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার 2 তারিখ অক্টোবরের। তো আমি কথা বলি, সারা রাত আমার সাথে কথা হয়, আমাকে বললো যে দেখো তুমি কখনো মন খারাপ করবা না, আমাকে অনেক কিছু বুঝায় যে আমি বিয়ে করছি না। আজকে আমার বাবার সাথে আমার অনেক তর্ক হয়েছে, আমার বোনদের সাথে হয়েছে, আমি বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি কোনোদিন ওদের এখানে আসবো না, যদি বিয়ে হয় আমি তোমাকেই করব। তো তুমি এটা নিয়ে কোনো হাই হুতাশ করো না, আমি সকালের ট্রেনে আমি চলে যাচ্ছি শহর ছেড়ে, গ্রাম ছেড়ে। তা আমিও ভরসায় আছি, আচ্ছা ঠিক আছে। তো সবসময় দেখা যায় যে সে যানবাহনে উঠলে বা কোথাও চলে গেলে আমাকে ইনফর্ম করে। তো দুপুর গড়িয়ে আমার মনে আছে জুম্মার আজান দিচ্ছিল, আমি চিন্তা করলাম যে ট্রেনের সময় তো সকালে ছিল, সকালেও কল দিল না, এখন আজান দিয়ে দিল এখনো কল করছে না, প্রবলেমটা কি? পরে আমি একটা কল দিলাম, সে আমার ফোনটা ধরে শুধু এটা বললো যে আমার জন্য দোয়া করো, আমি একটা কাজে যাচ্ছি। আমার আপনি না চলে যাওয়ার কথা? বললো যে না, একটা কাজ আছে, কাজে যাচ্ছি, আমি পরে তোমাকে ফোন দিব, এটা বলে ফোনটা রেখে দেয়। আসলে আমি জানি না আমার শ্রোতারা যারা শুনছেন বা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওই সময়টা আমার মনে হয় যে কিছু একটা অঘটন ঘটবে। আমি তাড়াতাড়ি আমার জোহরের নামাজটা শেষ করে আমার একটা ফ্রেন্ডকে, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওকে আমি ফোন দিই, আমি বলি কি তুই একটু আমার বাসায় আয়, আমার কেমন জানি খুব অস্থির লাগছে। পরে ও আসে, আসার পর ওকে আমি বলি যে আমার কেমন যেন অস্থির লাগছে, এরকম এরকম ঘটনা, এখন আমি জানি না কি ঘটছে, বাট আমার খুব অস্থির লাগছে। ও আমাকে বললো যে তুই এমনিতেই ইমোশনাল হয়ে যাস, মনে হয় কোনো একটা কিছু, এটা কিছুই না, চল বাইরে আমরা ঘুরে আসি। আমরা যখন বের হয়ে যাই, আমি একটা আমার আন্টির বাসায় থাকতাম, তো ওই আন্টি আবার সবকিছু জানতো। ওনাকে আমার বোন বাড়ি থেকে ফোন করে বলে যে আমার দিকে একটু খেয়াল রাখার জন্য, ওর বিয়ে হয়ে গেছে, ছেলেটার বিয়ে হয়ে গেছে। তো আমার আন্টি তখন, আমি তো বাসায় নাই, উনি আর আমাকে ফোন দেয় না, আমার ফ্রেন্ডকে ফোন দেয় যে আমরা কোথায়, তখন ও বলে যে আমরা একটু আছি রাস্তায়। তো আমি ওই মুহূর্তে আমার ফ্রেন্ডকে বলি যে ওর ফ্রেন্ডের নাম্বার একটা ফোন করতে, আমি বলি যে দেখ, তখন মাগরিবের আজান দিচ্ছে, আমি বলি একটু ফোন দে, আমার কেমন জানি খুব ভিতরে লাগছে, আমি একটু মানে ওর সাথে কথা বলতে চাচ্ছি। ও আমাকে বলে যে না, ফোন দেওয়া লাগবে না, চল বাসায় ফিরে যাই, বাসায় গিয়ে আমরা চাটা খাই, ভালো লাগবে তোর। আমি বললাম না, তুই একটু ফোন দে, আমি রাস্তায় কথা বলে যাই। ও যখন কলটা দেয় তখন ওর ফ্রেন্ডটা ফোন ধরে বলে যে উনি কোথায় জিজ্ঞাসা করে। তো ওর ফ্রেন্ডটা তখন বলে ওনার তো মাত্র ওনার কলমাটা শেষ হইলো, মানে উনি বিয়ে করে ফেললেন। তারপর আমি তার হয়ে যাওয়ার পরে আমি তখন আর বলতে পারি না। পরের দিন আমি তাকে একটা কল দিই জিজ্ঞাসা করার জন্য যে সে এটা কেন করলো। অনেক মনোবল নিয়ে তাকে এই কলটা দিই, বাট সে আমাকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, যা হওয়ার তুমি যেটা চিন্তা করেছো তুমি সেই পথে আগাতে পারো। অর্থাৎ সে আমাকে একভাবে বলেই দিল যে তুমি যা চিন্তা করেছো সেটা করতেই পারো, মানে আমি দেশে বাইরে চলে যেতে চেয়েছি, সবকিছু ছেড়ে ওভাবে চলেই যেতে পারি। পরে আমি আর কিছু তাকে বলি না, আমি তখন তাকে বলি যে ঠিক আছে আপনি তাহলে ভালো থাকেন, বাট আপনি একটাই কাজ করতে পারতেন, আমার সাথে লাস্ট একবার দেখা করে যেতে পারতেন যে আপনি কেন এই কাজটা করলেন। তখন সে আমাকে বলল যে আমার সেই সুযোগ হয়নি, তুমি আমাকে মাফ করে দিও। লাস্ট কথা শেষ। তারপর আমি আমার ওই ফ্রেন্ডকে আবার বলি যে তুমি আমার ভিসাটা ক্যান্সেল করেছিল, এটা আবার দেখো কোন রকম চেষ্টা করে আবার করা যায় না কেন, আমি দেশের বাইরে যেতে চাই, যেভাবেই হোক, যদি টাকা বেশি লাগে তারপরে আমি যাব। তারপর আমার কিছু নিজে, যেহেতু আমি জব করতাম, আমার কিছু জমানো টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে তারপরে কিছু রিলেটিভের কাছ থেকে টাকা নিয়ে, রিলেটিভ বলতে আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি তারপরে চলে যাই দেশের বাইরে
কারোর সাথেই চিন্তা করি আর যোগাযোগ করব না, কোনো ফ্রেন্ডের সাথে, কোনো আত্মীয় স্বজনের সাথে, কোনো মানে আমি এক মৃত মানুষই হয়ে দেহটা থাকবে, বাট আমি কারোর সাথে ইয়ে করবো, বাট আমার মুভমেন্ট করতে হবে, আমি মুভ করতে চাই, আমি সবকিছু ভুলতে চাই। আমি তো মরে যে জীবন শেষ করে কোনো লাভ নেই, আল্লাহর কাছে তো আমি এমনি গুনাহগার, মারা যাওয়ার পর আরো গুনাহগার হব। এই সব কিছু চিন্তা করে আমি তারপরে দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে গিয়ে আমি তার সাথে তেমন যোগাযোগ করি না। এখানে একটা কথা বলে রাখার দরকার যে তার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তাকে আমি বিভিন্ন সময় আর্থিক হেল্প করেছিলাম। তো সেক্ষেত্রে আমার ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম, সেই লোনের নমিনি সে ছিল। কারণ তাকে যেহেতু আমি লোন নিয়ে দিয়েছিলাম এবং আমাদের একটা ফিউচার ছিল, আমি ভেবেছিলাম যে যাই হোক সে এত নমিনি হলো কোনো প্রবলেম নেই, কারণ লোনটাও তাকে নিয়ে দিচ্ছি আর আমরা তো একসাথেই থাকবো, নমিনি তো সেই থাকবে। তো আমার স্যালারি মানে যে নমিনি, যত জায়গায় ব্যাংকের নমিনি, স্যালারির নমিনি, কার্ডের নমিনি, সব জায়গায় তাকেই করেছিলাম আমি। তো আমি ওই লোনের নমিনি হিসেবে সে ছিল। তো আমি যখন ব্যাংকে এভাবে আমি একটা মানসিক বিধ্বস্ত হয়ে চলে যাই, আমি অবশ্য আমার ফ্যামিলির সাথে দেখা করেই সবার সাথে বিদায় টিদায় নিয়েই গেছি, বাট কাউকে কিছু বলিনি ওভাবে। বাট আমার স্টেপ মাদার তখনও বলতে পারেনি যে আমি কেন যাচ্ছি, সেই মনে করেছে যে হয়তো বা আমি ব্রাইট ফিউচারের জন্য বা পড়ালেখা করার জন্যই যাচ্ছি। আমার বাবাও তাই মনে করেছিল, কারণ বাবাকে তো অত কিছু না, শুধু বাবার কাছ থেকে, বাবা অত কিছু বুঝতেও না, বাবার কাছ থেকে শুধু বিদায়টা নিয়ে গেছি। সবাইকে বলেছি যে আমি আমার পড়ালেখা করার জন্য একটা সুযোগ পেয়েছি তাই দেশের বাইরে যাচ্ছি। বাট আমার বোন বুঝেছিল, বাট ওর সেই চাপা রাগটার কারণে সে আমার সাথে কথাও বলেনি এবং জানতেও চাইনি। তো সেই রাগ কি, সেই অভিমানটাও আমার মধ্যে ছিল যে ঠিক আছে, ও যেহেতু জানতে চাচ্ছি না, আমার যেহেতু কোনো গার্জিয়ানই নেই, তো আমি আর কাকে কি বলবো, আমি আমার জীবনটাই বেছে নিই। পরে আমি চলে গেলাম দেশের বাইরে, ওখানে লেখাপড়া করলাম। তো ওই যে একটা কথা হয়তো অনেকে নেগেটিভ ভাবে বলবে আমাকে যে আমি একা একটা মেয়ে দেশের বাইরে গেলাম, আমি ওখানে একা কেন থাকলাম বা কি করলাম, যেটা আমার ফ্যামিলিও আমাকে বলেছে যে আমি একা মেয়ে, অবিবাহিত মেয়ে, আমি কেন দেশের বাইরে যাচ্ছি, যেটা আসলে আমাদের সমাজ সংসার বলে। বাট আমি আসলে ওই সিচুয়েশনে 9-10 বছর একজনের সাথে ভালোবাসা, আমি যদি সুইসাইড করে ফেলতাম তাহলে কি সবার চোখে ভালো থাকতাম? নিশ্চয়ই না। তাহলে সুইসাইড আমি করলাম না, আমি কাউকে দোষের করলাম না, আমি নিজের জীবনটা নিয়ে আমি চলে গেলাম। আমার চাপা কষ্ট আমি তখনও কিন্তু আইনি সহযোগিতা নিইনি, কিছু করিনি। আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, ক্ষমাই করে দিয়েছিলাম। আমি শুধু তাকে একটা কথাই বলে গিয়েছিলাম, ঠিক আছে আপনি জীবনে ভালো থাকেন, আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আমি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করব না, এই কথা বলে দিয়ে আমি চলে গেলাম। তো সেই দেশে আসলে আমার খুব কষ্ট হয়েছে, যেহেতু আমার ফ্যামিলির সাপোর্ট আমি নিতাম না। তো একটা বিদেশে একটা মেয়েকে বা একটা ছেলেকে বা যেই থাকুক না কেন, তাকে আর্ন করতে হয় বা দেশ থেকে তার টাকা যেতে হয়। তো আমি তো পারতাম না, এদিকে লেখাপড়ার খরচ চালাতে হতো। তো পার্ট টাইম একটা জব করতে করতে ওখানে আল্লাহর রহমতে একটা ভালো জবও পেয়ে গিয়েছিলাম। তো বাংলাদেশি কিছু ইয়ে ছিল, তাদের ইয়েতে আমি একটা ভালো কোম্পানিতে জবও পাই। তো জব করতে থাকি, জব করা অবস্থায় আমি ওখানে লেখাপড়া শেষ করি, জব করি, বাট খুব টানা পূরণের মধ্যে আমি চলি ওখানে। বাট আমি তো ওরকম লো লেভেলেও নামতে পারছিলাম না। ওয়ার্কাররা ওখানে যারা ওয়ার্কার থাকে তারা ওয়ার্কাররা যে কোনো ভাবে থাকতো, কিন্তু আমি তো ওই লেভেলে নামতেও পারছিলাম না, আবার উপরে উঠতে পারছিলাম না। কিভাবে চলতে হবে, অনেক কষ্ট। আল্লাহ দেখেছে যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে চলছি, বাট তারপরেও থেকেছি কেন? কারণ সবকিছু ভুলে থাকার জন্য, আমি যেন বাঁচতে পারি, বাঁচার জন্য, আর কোনো কিছুর জন্য না। হয়তো অনেকে আমাকে অনেক ভাবেই বলবেন অনেক কিছু, বাট আমি জানি আমি কি ছিলাম। যাই হোক, ওখানে আমার একটা বাঙালি অনেকের সাথেই পরিচয় হয়, অনেক বাঙালি মেয়ে থাকে, তারা দেখেছে। এবং স্টিল আমার কিছু বাঙালি মেয়েরা, তারা ওখান থেকে বিয়ে শাদী করে তারা দেশে এসেছে, তারা আমাকে বলতো যে তোমাকে একমাত্র দেখলাম, তুমি অফিস বাসা এগুলো ছাড়া তুমি কোথাও যাও না, তুমি কিছু করো না, তুমি একটা জায়গায় বসে আছো, একটু মুভমেন্ট করার চেষ্টা করো। বাট আমার কেন জানি আমার হাত পা বাঁধা ছিল। আমার কাছে মনে হতো এইটা করতে যাব গুনাহ হয়ে যাবে, ওটা করতে যাব আল্লাহর কাছে তো এমনি। আমি সবসময় আল্লাহকে ধরেই চলার চেষ্টা করেছি। হঠাৎ করে 2018 সালে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আমার দেশে আসতে হয়। তো আমি দেশে আসি 2018-তে, 1 সপ্তাহ সময় নিয়ে যে পাসপোর্টটা রিনিউ করব, তারপরে চলে যাব।
এত বছর আমার কিন্তু দেশের কারোর সাথে যোগাযোগ ছিল না। আমি যখন দেশের প্রথম মাটিতে পা ফেলি, এর মধ্যে বলে রাখা দরকার যে তার সাথে আমি কোনো যোগাযোগ করতাম না, বাট মাঝে মধ্যে সে আমাকে প্রথম একবার তার সাথে কিছুদিন যোগাযোগ ছিল এই কারণে যে সে আমার লোনের নমিনি ছিল। তো আমি যখন লোনটা আমি তো তখন চলে গেছি, আমি ব্যাংকেও জানাতে পারিনি যে আমি দেশ ত্যাগ করছি, তো আমার ইনফরমেশন ওখানে কিছুই ছিল না। তো তারা যখন আমাকে পায়নি, তো আলটিমেটলি আমার গ্যারান্টর বা নমিনি যে আছে তার সাথেই যোগাযোগ করেছে, অর্থাৎ তার সাথে যোগাযোগ করেছে। তো সে আমাকে তখন নক দিল যে এরকম তোমার লোনের জন্য আমাকে নক দিচ্ছে ব্যাংক থেকে, আমি কি করব। তখন আমি তাকে বললাম যে দেখেন, আপনি ব্যাংকে আমার এখানকার ফোন নাম্বার, আমি এই ফোন নাম্বার একটা আপনাকে সেন্ড করলাম, এই ফোন নাম্বারটা আর আমার ইমেল অ্যাড্রেসটা ব্যাংকে দিয়ে দেন, বলেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য। আমার যা কিছু আমি করবো, আমার কোনো কিছুতে আপনার থাকার দরকার নাই। তো তখন সে তাই করলো, সেই মাধ্যমে সে আমার ফোন নাম্বারটাও পায়। তো যাই হোক, সে আমার সাথে তখন যোগাযোগ করার চেষ্টা করতো, বিভিন্ন সময় তার প্রবলেমের কথা বলতো আমাকে, যে আজকে এটা হয়েছে, তার চাকরি নেই, তার আমি চলে যাওয়ার পরে তার চাকরি চলে গেছে। তো আমাকে অনেক সময় নক করতো। তো আমি তাকে ওখান থেকে, আমি যতটুকুই জব করেছি, এখানে বলে রাখা দরকার যে তাকে আমি কি করে হেল্প করেছি। তখন কিন্তু তার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক না, জাস্ট তাকে আমি তখন তার বিপদে তাকে তখনও হেল্প করেছি। সে আমার সাথে এত কিছু করার পরেও আমার মধ্যে ওই সফট কর্নারটা ছিল, তাই তাকে আমি হেল্প। পরবর্তীতে হঠাৎ আমার নিজের কাছে নিজের প্রশ্ন আসলো যে আমি কেন তার সাথে যোগাযোগ রাখবো, তার একটা লাইফ হয়েছে, সে বিয়ে করেছে, তার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত। তখন আমি 2015-16 লাস্ট কি 17 দিকে তার সাথে আমি সব রকমের যোগাযোগ, অর্থাৎ ফেসবুক, মেসেঞ্জার, স্কাইপি যা ছিল সবকিছু থেকে তাকে আমি ব্লক করে দিই, যে সে যেন আমার সাথে কোনোভাবেই কোনো রকম ভাবে যোগাযোগ করতে না পারে। তো তার সাথে আমার আর যোগাযোগ নাই। 1.5-2 বছর চলে গেল। আমি 2018-তে যখন আসলাম, বাংলাদেশে পা ফেললাম, তখন তার 2 দিন পরে আমার বার্থডে ছিল। তো আমি যখন বাংলাদেশে আসলাম, তখন ওই যে মানুষের ভিতরে আবেগটা, আমার তখন আর কারো কথা না, তার কথাই মনে পড়ছিল, যে এই যে তাকে ছেড়ে, আমার এত স্মৃতির জায়গাগুলো ছেড়ে আমি চলে গেছিলাম, তো আবার আসলাম, তার কথা মনে পড়লো। তো আমি দেখলাম যে একটু ফেসবুকটার ব্লগটা খুলি, দেখি কি অবস্থা। খোলার সাথে দেখি যে তার মেসেজ, সে প্রতিদিনই আমাকে মেসেজ দিত। তখন তার কিছু মেসেজ আমার মোবাইলে আসলো। সে আমাকে লিখতো যে তুমি আমাকে ব্লক করে রেখেছো, কিন্তু দেখো অনন্যা, আমি তোমাকে প্রতিদিনই ভাবি, প্রতি মুহূর্ত তুমি আমার সাথে থাকো, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলা। তোমাকে তো আমার জীবনের অন্যতম প্রধান তুমিই ছিলা। তোমার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারতাম, সবকিছু নির্দ্বিধায় বলতে পারতাম যে আমার কখন কি লাগবে, কিন্তু সেই তুমিই চলে গেছো। এই জন্য আমার জীবন থেকে সব শেষ। আমি এখন শেষ হয়ে গেছি। তুমি যদি একটাবার আমার সাথে যোগাযোগ করতা, তাহলে আমি অন্তত তোমাকে বলতে পারতাম সবকিছু। তো আমি তার এসএমএস গুলো দেখার পরে আমার কেমন জানি লাগছিল। তো অ্যাকচুয়ালি আমার এইটাই হচ্ছে আমার ভুল, যে তার সাথে আমার যোগাযোগ করা। ওটা যদি আমি যোগাযোগ না করতাম, তাহলে আজকে হয়তো আপনাদের সামনেও এখানে আসতে হতো না, আপনার জীবনটা অন্যরকম হতো। তো আমি তার 2 দিন পরে যখন আমার বার্থডে, আমি তখন এই এসএমএস গুলো দেখার পর আমি ইগনোর করে যাই। আমার বার্থডের দিন দেখি যে সে এসএমএস দিচ্ছে, কিন্তু সে জানতো না আমি যে দেশে। সে এসএমএস দিচ্ছে, ওই ফেসবুকেই দিচ্ছে যে তোমার বার্থডে আমি এখনো মনে রেখেছি, আমি জানি তুমি আমাকে ব্লক করে রেখেছো, এই অনেক কিছুই লেখা। তখন আমি তাকে একটা কল দিই। কল দেওয়ার পরে আমি যখন হ্যালো বলি, তখন সে আমাকে বলে যে তুমি দেশে আসলা কবে, আমাকে একটাবার বললা না, আমি তোমার সাথে একটু, আচ্ছা ঠিক আছে, অন্য কিছু না, আমি তোমার সাথে আমার আত্মীয় হিসেবেও একটু দেখা করতে চাই, একটাবার তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করছি, যেটা আল্লাহর কাছেও মাপ পাবো না। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, একটা বার আমার সাথে দেখা করো। তখন আমি চিন্তা করলাম, ওই যে আমার অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস। আমি তখন তাকে বললাম ঠিক আছে, আমি দেখা করতে পারি, বাট ঘন্টা কিছুর জন্য একসাথে বসে হয়তো চা খাওয়া হবে, আর কোনো কিছুই না, আমরা তারপরে চলে আসবো। তখন সে বলে ঠিক আছে, আমাকে ওই সুযোগটা দাও অন্তত। আচ্ছা বসে। অ্যাকচুয়ালি তাকে যখন আমি প্রথমে দেখি, আসলেই খুব বিধ্বস্ত দেখেছিলাম, কারণ তার সেই সময় চাকরিও ছিল না। তার ইকোনমিক্যাল ভাবে সে আসলে অনেক ভেঙে পড়েছিল।
এবং আমি যতদূর শুনেছি এটা তার মুখের কথা যে তার ফ্যামিলি থেকেও সে কোনো সাপোর্ট পায়নি এবং তার ফ্যামিলির সাথে তখন তার একটা গুড রিলেশন ছিল না এবং সে অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। সে আমাকে কয়েকটা ঘটনা আবার নিজেই বলে যে তুমি জানো না আমি যেই ছেলে কখনো মানে ড্রাগ কি মানে ইয়াবা কি এই জিনিসগুলো আমি কখনো করিনি, কিন্তু এগুলো এখন আমি নিই। আমি জানি না আমি কেন এগুলা, কিন্তু আমি ধ্বংস হয়ে যাচ্ছি। এখন তুমি যদি আমাকে মাপ না করো, আমার সাথে একটু হলেও কথা বলিও, তাহলে আমি শান্তি পাবো যে না তুমি আমাকে মাপ করেছো। তখন আমি ওনাকে বললাম যে দেখেন আপনি তো বিয়ে করে ফেলেছেন, আর আমি যতদূর জানি শুনেছি আপনার নাকি একটা মেয়ে হয়েছে এবার। তো আল্লাহ আপনাকে একটা মেয়ে দিয়েছে, আপনি নিজের সংসার নিজের দিকে মন দেন আর এগুলো সব বাদ দেন, নামাজ কর্মা পড়েন, আল্লাহ ইনশাল্লাহ হেল্প করবে আপনাকে। বলো যে না আল্লাহ হেল্প করবে তখনই তুমি যদি, আর দেখেছো আমার এই অবস্থা, আল্লাহ এর জন্য তোমাকে এক উসিলাতে দেশে নিয়ে আসছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যাবা কবে? আমি তোমাকে এবার বিদায় দিতে চাই, গতবার বিদায় দিতে পারিনি, গতবার আমার সাথে দেখা হয়নি, তুমি এবার আমাকে ক্ষমা করে আমি তোমাকে বিদায় দিব। তখন আমি বলি যে না আমাকে বিদায় দেওয়া লাগবে না, আমাকে তো আপনার জীবন থেকেই বিদায় করে দিয়েছেন। বললো যে না আমি তোমাকে একটু বিদায় দিয়ে আসতে চাই। তো আচ্ছা এয়ারপোর্টে গেল, সে অঝোর ধারায় খুব কান্নাকাটি। সে আমাকে আমি তাকে ছেড়ে একবার চলে গিয়েছিলাম, আবার এখন যাচ্ছি, সেটা সহ্য করতে পারছে না, অনেক কান্নাকাটি করে। ও তার মোবাইল ছিল না হাতে, তো আমি আমার মোবাইল ছিল, আমার মোবাইলটা তাকে দিয়ে যাই, বলি যে ঠিক আছে আপনি মন খারাপ করার দরকার নাই, ধরেন আপনার মোবাইল, আপনার যেহেতু মোবাইল কেনার টাকাই নাই, আপনাকে আমি মোবাইলটা দিয়ে গেলাম, এই মোবাইলটা ইউজ করেন। তার হাতে ভাঙা একটা মোবাইল ছিল, কিন্তু আগে যেই ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতো সে মানে সবসময় তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, সেই ছেলের হাতে একটা ছোট নোকিয়া ফোনের বাটাম সেটা তাও রাবার দিয়ে পেঁচানো। আমাকে বলল যে দেখো আমার অবস্থা কত বিধ্বস্ত হয়েছে তুমি বুঝতে পারতেছো, তাহলে আমি কোথায় নেমে গেছি। তখন আমার হাতে মোবাইল ছিল, আমি আসলে সব ভুলে গিয়েছিলাম যে সে আমার সাথে কি করেছিল, বাট তার প্রতি যে আমার ভালোবাসাটা ছিল এর জন্যই হয়তো বা তাকে আমি ওই হেল্পটাতে তাকে আমি এগিয়ে এসেছিলাম তার কাছে, যে তাকে এই হেল্পটা করি, তাকে মোবাইলটা দিয়ে যায়, বলি ঠিক আছে আপনার মন খারাপ করার দরকার নেই, আমার যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করলাম, এটা রাখেন আপনি। তো ওটা দিয়ে আমি তারপরে চলে যাই দেশের বাইরে। তো আমি বলি যে ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ রাখবো, আপনার যখন খারাপ লাগবে, আমার কোনো প্রয়োজন হবে, আমি আপনাকে হেল্প করব, কিন্তু আপনি নামাজ কলমা পড়বেন সবকিছু আছে। তাকে সবকিছু দিয়ে তাকে আমি ফিরিয়ে আনতে চাই, যে সে যেন ভালো পথে থাকে। তো আমি যখন চলে যাওয়ার পরে এরপর শুরু হয় তার ইমোশনালি ব্ল্যাকমেল করা। সে আমাকে বলে যে তুমি এসে চলে গেছো, কিন্তু তুমি জানো আমি আল্লাহর কাছে এখন একটাই বলি, আল্লাহ চাইলে সবকিছু পারে, তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবে আল্লাহ, এর জন্য আল্লাহ তোমাকে আবার নিয়ে আসছে দেশে। এইভাবে নানান কথা। আমি তখন তাকে বলি যে না এগুলো হলে আমি আপনার সাথে কথা বলবো না। আমি যখন মোবাইল বন্ধ রাখতাম সে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে SMS দিয়ে আমাকে ইমোশনালি বলতো যে সে মারা যাবে, তার বেঁচে থাকার কোনো পথ নাই। আমি তাকে কি সত্যি ভালোবাসতাম না? যদি ভালোবাসি তাহলে কেন তাকে ফিরিয়ে দিচ্ছে এভাবে? ঠিক আছে তার ভুল হয়েছে, তো সে ক্ষমা চাচ্ছে, কিন্তু সে এই সংসার করতে চায় না, কারণ তার ওয়াইফ তাকে কোনো রকম ভাবে তার সাথে ম্যাচ হচ্ছে না। সে রাতে কাজ করে, সে ওটা দেখায় যে সে সকালে চলে যায়, তাকে ভালো মতো নাস্তা দেওয়া হয় না, তার কাপড় চোপড়ও ধুয়ে দেওয়া হয় না, কোনো রকম ভাবে একটা ওয়াইফের যা যা করা দরকার তা কিছুই করে না। আমাকে SMS লিখতো যে আমার ওয়াইফ বলো, বাবা বলো, বোনরা বলো, সবাই সবার স্বার্থ বুঝে, সবাই টাকা চিনে, কিন্তু তার শান্তি তো কেউ দেখে না। তো আমি যেহেতু তাকে কোনো কিছু না দেখে এইভাবে অন্ধভাবে ভালোবেসেছি, আমি তার জীবনের জন্য নাকি খুব পারফেক্ট ছিলাম এবং সে পারফেক্ট মনে করে সে আল্লাহর কাছে আমাকেই ফিরে চায়। বাট আমি যখন তার ফোন ধরতাম না, তাকে বলতাম যে দেখেন আমি একটা বার ধাক্কা খেয়ে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, এতবার আমি শক্ত হতে পেরেছি, এখন আমি আর চাই না আর নরম হতে বা তার সাথে কোনো রকম ভাবে। সে আমাকে আবার বলে একই কথা যে তাকে মাফ করে দিতে, সে আমার জীবনে ফিরে আসতে চায়, আমি তাকে যেন মাফ করে আমার জীবনে আসি। তখন আমি তার মেয়ের কথা বলি যে দেখেন আপনি তাহলে মেয়েটাকে জন্ম দিলেন কেন? আজকে যদি আপনার মেয়ে না থাকতো তাহলে একটা কথা হতো, আমি অনুভব, কিন্তু আপনার মেয়ে যেহেতু এসেছে সেহেতু আমি তাকে
মানে কি করে এই জিনিসটা হবে, এটা তো ঠিক না হওয়া। তখন সে আমাকে বলে যে দেখো, তুমি আমার মেয়েকে যেভাবে আদর করবে, আমি জানি তোমার মতো সে মা পাবে না, আর ওর মার কাছেও ভালো মতো মানুষ হবে না, কারণ তার মা তাকে নাকি ভালো মানে খুব বাজে ভাবে নাকি ছোট বলে, আমার এই ছোট বাচ্চা কিছুই বুঝে না, দুধের বাচ্চা, একে বাজে ভাষায় গালাগালি করে, ভালো মতো কথাও বলে না, আমাকে দেখলে ওর মাথার উপরে মনে হয় রাগ উঠে যায়, বিশ্রী ব্যবহার করে। আমার মেয়ে তোমার কাছে থাকলে আদর্শ মা পাবে, সে সব বুঝবে বড় হলে, আর আমি জানি তুমি ওকে মায়ের থেকেও বেশি ভালোবাসবে। তুমি কি আমার মেয়েকে তোমার মেয়ে ভাবতে পারো না? আমার মেয়ে হয়েছে তাই তুমি আমাকে ফিরিয়ে দিবে? নানান কথা। আমি তখন তার কোনো যুক্তির সাথে তাকে আমি পারতাম না, সে আমাকে একটা না একটা যুক্তি দিয়ে যেত যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তখন সে আমাকে বলছে যে ঠিক আছে, তুমি যদি না ফিরে আসো আমি চলে আসব, আমি এই দেশে চলে আসব, আমি যে কোনো ভাবে চলে আসবো, তুমি কি চাও তাহলে আমি সবকিছু ফেলে চলে আসি? তা আমি তখন বললাম যে না, আপনার আসার দরকার নেই, আপনি থাকেন, আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। তখন আমাকে বললো যে না, আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমার দিন রাত শুধু আমার মনে হচ্ছে আমি আল্লাহর কাছে, হ্যাঁ নামাজ পড়বো, আমি আল্লাহর কাছে এখন একটাই, দুই হাত পাতে একটাই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেই কোনো ভাবে হোক তোমাকে আমাকে যাতে মিলিয়ে দেয়, আর তোমাকে আমি এবার সহজ পথে পাবো না, তোমাকে এবার পেতে হলে আমাকে অনেক রকমের ঝুট ঝামেলা পোহাইতে হবে। তো আমি এর জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি, আর আমার মেয়ের কথা বারবার বলো না, ওকে আমি বুঝাইতে পারবো, আর ও বুঝবে, ও তোমার আদর পেলে, তোমাকে পেলে ও বুঝবে যে ও আসলে ওর বাবার সুখটা, যেহেতু আমার মেয়ে আমার আমার কথাই চিন্তা করবে যে ওর বাবা নিশ্চয়ই কিছু পায়নি, তাই বাবা এই সিদ্ধান্ত নিছে, ও বড় হলে সবই বুঝবে। তো যাই হোক, এভাবে আমাকে বলতো। তো আমিও যে ভুলটা আসলে আমার হয়ে গেছে, তাকে সেকেন্ড বার বিশ্বাস করা, তার কথাগুলোকে আবার আগের মতো বিশ্বাস করা, তার সাথে যোগাযোগ কন্টিনিউয়াস করা। তো তার সাথে যোগাযোগ করতাম, কারণ সে তখন পাগলামি করতো, তার সাথে যোগাযোগ যদি বন্ধ করতাম সে কান্নাকাটি করতো বিভিন্ন সময়। তো তাকে এই দিকে তার মানে আর্থিকভাবেও তাকে তো হেল্প করেই আসছি, যেহেতু তার তখন চাকরি ছিল না, সে যাতে ভালো থাকে তাকে সব রকম ভাবে হেল্প করার জন্য আর্থিকভাবেও তাকে ওখান থেকে আমি সাপোর্ট দিয়ে যেতাম। এরকম করতে করতে 2019 সাল আসলো, তখন আমার ওখানের ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তখন সে আমাকে বলে যে দেখো, তুমি ওখানে ভিসা প্রবলেম হচ্ছে, তুমি ওগুলা নিয়ে আর কোনো টেনশন করবা না, তুমি চলে আসো, এটা আল্লাহরই একটা উসিলা যে তোমার দেশে আসার জন্য। আল্লাহ চায় আমি প্রতিদিন নামাজে তোমার কথা বলি আল্লাহকে, আল্লাহ চায় তুমি চলে আসো, তোমার আর আমার এবার মিলন অবশ্যই হবে, যেই কোনো ভাবে হোক এবার হবে। তো তুমি বেশি না, তোমার কাছ থেকে আমি 6 মাস সময় নিচ্ছি, তুমি দেশে চলে আসো, তুমি ওখানে আর কিছুই করা লাগবে না, এই কথা বলে। আর আমাকেও তখন, যেটা আমার ভুল হয়েছিল, আমি তাকে বিশ্বাস করা, আর কোনো কিছুই না, বিশ্বাস করা। এবং আমি যে বিশ্বাসটা করে আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো বা সে বারবার এরকম করছে, আর এই যে ভালোবাসায় আসলে অন্ধ হওয়া, আমি সে যখন কান্নাকাটি করতো, করতো যে মারা যাবে, হবে, আমি আসলে ওইটা মেনে নিতে পারতাম না যে না, সে আসলেই মনে হয় এগুলো করে বসবে, কারণ ওরকম সে আগে কখনো এই ধরনের পাগলামি দেখায় নাই, এইবার সে যে ধরনের পাগলামি করতো তা আমি মিলাতে পারতাম না, যে এই ছেলে এরকম করছে তাহলে এ মনে সত্যিই এমন করে বসবে। তো আমি তারপর দেশে চলে আসি, আসার পরে আমি একটা জব নিয়ে আসি, আসার পরে যখন আমি সে আমার জন্য বাসা টাসা দেখে দেয়, সবকিছু ঠিকঠাক করে দেয়, সে বলে যে সে আমাকে ওই ধরনের সম্মান করে, সে এবার আমার সাথে একটা রেসপেক্ট রিলেশন রাখবে, যতদিন পর্যন্ত সে আমাকে বিয়ে করতে পারবে না আমার সাথে একটা রেসপেক্ট রিলেশন রাখবে, কারণ আমি যেহেতু, সে দেখতো আমি খুব ধর্মভীরু, আমি নামাজ কলমা মানে অনেক ভালো করে পড়ি, বা আগের সবকিছু তাকে বলতাম, সবসময় তাকে হাদিস দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতাম, তো সেও আমার সাথে ওইভাবেই ট্রিট করতো। তো বিভিন্ন ভাবে যে সে যখন কথা বলতো, আমি তার সাথে বলতাম যে না, এত বেশি দেখা করা যাবে না, কথা বলা যাবে না। তো তখন সে আমার সাথে ইমোশনালি ব্ল্যাকমেল, যে আমাকে একদিন না দেখলে সে থাকতে পারতেছে না, আসলে সে তো ওই ওয়াইফ থেকে মন তো সরেই গেছে, ওইখানে সে মন বসাইতে পারছে না, তো আমি তাকে নাকি ঠেলে ঠেলে দিচ্ছি যে তার জীবন ধ্বংস হয়ে যাবে, ওই ওয়াইফের সাথে থাকলে তার জীবন ধ্বংস হয়ে যাবে, তাকে যদি আমি বাঁচায় রাখতে চাই তাহলে তার সাথে আমাকে থাকতে হবে, এই ধরনের কথাবার্তা আমাকে সবসময় বলতো। তো আমি আমি তো তাকে একটা অরিজিনালি ভালোবাসি বলে আমি এত বছর পর্যন্ত একা, আমার যদি রিভেঞ্জ নেওয়ার চিন্তা হইতো, আমার যদি তার জীবনের কোনো মানে অবনতির কথা চিন্তা করতো তার প্রতি, তাহলে আমি 2015 সালেই ওইটা করতাম,
আমি কিন্তু এত বছর চুপচাপ বসে থাকতাম না, কিন্তু আমি ওগুলো কিছুই চিন্তা করতাম না। তাকে তো আমি তো অন্ধ মতো তাকে অন্তর থেকে ভালোবাসছিলাম, তার প্রতি তো আমার ওই ধরনের রেসপেক্ট ছিল, বা তাকে তো আমি ওইভাবে ভালোবাসি মন থেকে। এবং স্টিল নাও এত কিছু করার পরেও আপনারা যদি আমাকে বলেন যে সে তোমার কাছে ফিরে আসছে, তো সে তোমার সামনে, সে যদি আমার সামনে এসে দাঁড়ায় 2 হাত জোর করে কান্না করে, আমি জানি আমি এখন ইমোশনালি হয়ে যাব। আমি জানি না আমি কেন, আমি জানি না হোয়াই, আমি কেন আমি এরকম, আমি কেন তার প্রতি এতটুক আমার ভালোবাসা জমছে। এই পৃথিবীতে এরকম কেউ করে না। একটা মেয়ে কখনো একা থাকে না, বিয়ে না করে কেউ, কোনো মেয়ে একা এতদিন থাকতে পারে না। সে একা যদি থাকে কোনো মেয়ে, আমি বলবো সে হয়তোবা অন্যভাবে তাকে ইউজ করে, কিন্তু আমি, আপনারা হয়তো বিশ্বাস করবে না, আমি কোনো ছেলের সাথে, সে ছাড়া কোনো ছেলের সাথে আজকে পর্যন্ত আমার কোনো রিলেশন নাই, এবং কি আমি ফোনেও কোনো ছেলের সাথে কথা বলি না, কোনো ছেলের সাথে আমার ভালো কোনো রিলেশনই নাই, কোনো স্পেসই দিইনি আমি কাউকে সুযোগই দিইনি যে আমি একটা মেয়ে আমার সাথে কথা বলতে হবে। আমি সমাজে প্রতিষ্ঠিত, আমি ডাবল MBA করা, আমি লেখাপড়া জানা, আমি যে কোনো জায়গায় গেলে আল্লাহর রহমতে আমি জবও পাবো। সেরকম একটা মেয়ে আমি একা কেন আমার জীবনে? আমার কি শখ নাই যে আমার একটা সংসার হোক, আমার একটা বাচ্চা কাচ্চা হোক, আমি একটা সংসার স্বাভাবিক লাইফ লিড করি? আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম বলে, অন্ধ ছিলাম বলে আমি তাকে ওই স্পেসটা দিয়েছিলাম। আমি তাকে বারবার বলেছিলাম যে আমি কোনো মেয়ের জীবন ধ্বংস করতে চাই না, আপনি আমাকে প্লিজ বাধ্য করবেন না কোনো কিছু করতে। যে আমাকে বারবার একই কথা বলতো, দেখো অনন্যা, তুমি আমাকে ভালোবাসলে আমি তুমি একসাথে হইলে ঠিক আছে, আল্লাহ তো বলেছে, আল্লাহ দেখো, আল্লাহ এটা আমাদের ধর্মে আল্লাহ তালাকও জায়েজ করেছে, আবার দ্বিতীয় বিয়েও জায়েজ করেছে। তো আমার যদি কারোর সাথে না বনে, আমি তো তাকে তালাক দিতে পারবো। আমি তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমাকে বলতেছি। আর আমি, এটা তো কোনো গুনার কাজ না যে আমি তোমাকে 2nd বার বিয়ে করলাম যে আমার কোনো গুনাহ হবে। এই সব কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করতো আমাকে। তাহলে আমার ভুলটা কোথায়? আমি যদি কোরআনের দৃষ্টিতেও আপনাদের কাছে প্রশ্ন করি যে কোরআনে কি লেখা আছে, একটা অবিবাহিত মেয়ে যদি কোনো অনৈতিক কোনো সম্পর্কে জড়ায় সে বেশি গুনাহগার, না বিবাহিত ছেলে যদি করে সে বেশি গুনাহগার? তাহলে আমি তাকে এইভাবে করে কোশ্চেন করেছিলাম। সে আমাকে বলেছে যে দেখো, আল্লাহ সবকিছু মেনে নিবে, আল্লাহ সবই দেখছেন, আল্লাহ মহান, আল্লাহ চাইলে সবকিছু পারে, তুমি হতাশ হইও না, তুমি আমি একসাথে থাকলে আল্লাহ করবে, আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের সঠিক ভালোবাসে। এইভাবে আমি কোনো বানিয়ে কোনো কথা বলছি না। হয়তো আমি এখান থেকে যাওয়ার পথে মারা যেতে পারি, তাহলে আজকে যদি আমি কারোর সম্পর্কে মিথ্যা বলি, তাহলে যে মানুষটা আমি আত্মহত্যা করতে পারিনি সে মানুষটা আজকে মিথ্যা কথা বলে সে পরকালে তো শাস্তি পাবই। শাস্তি তো আমার জন্য, মিথ্যা কোনো কথা বলছি না আমি কারণ, আমি এই লাইভে এসেছি, কোনো মিথ্যা কথা আমি কারোর বলছি না। উনি আমাকে অনেকভাবে ইমোশনালি একবার বুঝাতে চেয়েছে যে আমি এই রিলেশনটা যদি করি তার সাথে, 2nd বার যদি আমার তার সাথে বিয়ে হয় তাহলেই সেটা কোনো অন্যায় হবে না। হ্যাঁ, আমি ব্লাইন্ড ছিলাম, আমার বোঝা উচিত ছিল যে কথাগুলো সব মিথ্যা। যাই হোক, তার সাথে রিলেশন হয়, সে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে। ইমোশনালি ব্ল্যাকমেল বলবো না, কারণ আমি একটা ম্যাচিউর মেয়ে। এটা বললে হয়তো অনেকে আমাকে বলবে একই কথা যে আপনি কি সুযোগ না দিলে হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। সে আমাকে যেদিন টাচ করে আমার এই তার বিয়ের পরেও, আমি সেদিন তাকে বাধা দিতে পারিনি, এবং আমি পরবর্তীতে কান্না করেছি অনেক যে এটা কি হইলো। তখন সে আমাকে বলছে আমার ভুল হয়ে গেছে, আসলে আমি চাই নাই তোমার সাথে এরকম একটা রিলেশন করতে, সমস্যা নাই, আমি তো তোমাকে বিয়ে করব। আমার মাথা ছুঁয়ে আমি তাকে বলি যে আপনি আমার মাথা ছুঁয়ে কসম করেন যে আপনি এইবার আমাকে ছাড়বেন না, কারণ এটা আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। তখন সে আমার মাথা ছুঁয়ে 1 বার না 3 বার কসম করে বলে যে দূর পাগলি, এটা কি কখনো হয়? আমি তো তোমাকেই বিয়ে করব। আমার মাথা ছুঁয়ে সে কসম পর্যন্ত করে। তাহলে ওই ধরনের ছেলেকে আমি কি করে অবিশ্বাস করি? কারণ আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি, আমি তো তাকে কোনো কিছু পাওয়ার আশায় না, আমার লাইফটা যে সুখের হবে। তাকে বিয়ে করলে আমি জানি যারা শুনছেন তাদেরকে এটাও বলি যে সে টাকা পয়সা ভাবে এত ধনী কোনো ছেলে না যে আমাকে খুব আনন্দে খুব ইয়েতে রাখবে। আমি ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি, আমি নিজের পড়ার খরচ নিজে করেছি, আমি এত পড়ালেখা করেছি সব আমার নিজের টাকায়। আমার বাবা আমাকে শুধু
ইন্টার পর্যন্ত আমার বাবার কাছ থেকে আমি খরচ নিয়েছি, তারপর আমি নিইনি। যাক, ওটা আমার ফ্যামিলি ম্যাটার, আমি নিইনি। আমি তারপরে এই যে ডাবল MBA করা, চাকরি বাকরি সব আমার নিজের টাকায়, আমার নিজের রক্ত কামাই করা টাকায়। তাহলে আমি এত কষ্টে মানুষ হওয়া একটা মেয়ে, আমি কেন কোন মোহে পড়ে তাকে এইভাবে করে পছন্দ করতাম? কারণ তাকে আমি প্রচন্ড রকমের ভালোবেসেছি, আর কোনো কিছুই না। আমার একমাত্র ভালোবাসা থেকেই তাকে বিশ্বাস করা। যাই হোক, তারপরে এরপর থেকে তাকে আমি আরো বলে রাখি, তাকে আমি একটা জব নিয়ে দিই। সে আমাকে, তাকে যখন বিয়ের কথা বলতাম, সে আমাকে বলতো যে আমি তো জব করি না, আমার টাকা পয়সাও নাই, আমি এখন যদি ওকে ডিভোর্স দিতে হয় আমার টাকা পয়সা লাগবে, কারণ ওকে তো তুমি জানো তখন তো আমি জেলে থাকবো, ও আমার বিরুদ্ধে কেস করবে, তো ওকে তো আমাকে সবকিছু বুঝাই দিতে হবে, কারণ তাহলে ওখানে কিছু টাকার দরকার, তাহলে আমার টাকা পয়সা না, তোমাকে বিয়ে করতে হলেও তো টাকা লাগবে, তো আমার জব টব নাই, আমার ভিত্তি নেই, আমি কি করে ইয়ে করব? তখন আমি আমার পরিচিত একজনের মাধ্যমে তাকে জব নিয়ে দিই এই শহরেই, ঢাকাতেই। তো সে জব করতো, আর এর পাশাপাশি তাকে তো আমি যখনই যা লেগেছে সাপোর্ট করেছি, যেহেতু আমিও জব করতাম। আস্তে আস্তে সময় যায়, 2019 গেল। 19-এর ডিসেম্বরে তাকে আমি জোর করে ধরি যে দেখেন, আপনার সাথে আমার যা হয়ে গেছে, এখন তো আমাকে বিয়ে করাই লাগবে, ঠিক আছে, আমার কোনো দরকার নাই, আপনি আমাকে, ওকে ডিভোর্স দেন, আমি চাই না, কখনো চাইও নাই, আমি কোনো গুনাহ নিতে চাই না, আপনি আমাকে জাস্ট আল্লাহর পথে সঠিক রাখার জন্য, কারণ আমি কোরআনের বাংলা পড়েছি, বা যতটুকু পড়েছি স্পষ্ট ভাষায়, আমি আজকে আপনাদের সামনেও বলি, স্পষ্ট ভাষায় লেখা আছে যে একটা ব্যভিচারকারিনী কোনো ভালো কাউকে বিয়ে করে সে বিয়েটা জায়েজ হবে না। তো আমি কাউকে, আমার এই সম্পূর্ণ ঘটনা বলে কেউ আমাকে বিয়েও করবে না, আর করলেও সে আমাকে কখনো ভালো পথে মন থেকে মেনে নিবে না, তাহলে আমি ওই সম্পর্কে জড়াবো কেন? আমি কোনো ছেলেকে কেন ঠকাবো? আপনি আমাকে জাস্ট বিয়ে করে রাখেন, আমার কোনো ভরণ পোষণ চালানো লাগবে না, কিছু করা লাগবে না, আমি স্বাবলম্বী না, আমি সবকিছু করবো, আমি কারো কাছে বলবো না যে আপনি আমাকে বিয়ে করছেন, কিন্তু আল্লাহ তো জানবে, আপনি আমাকে যেভাবে হোক আপনি আমাকে বিয়ে করে রাখেন, অন্তত আল্লাহর সামনে আমাকে ইয়ে করেন। কারণ আমাদের সাক্ষীও ছিল, ওনার আত্মীয় দুজন জানতো আমাদের এই বিয়ের পরের রিলেশনটা, তো ওনারাও ওনাকে নিয়ে পরবর্তীতে বসেছিল। যাই হোক, ওনারা আমাকে পরবর্তীতে সাপোর্ট করেছে অবশ্য। তো ওনাকে এগুলা বলার পরে উনি বিভিন্ন ভাবে আমাকে ইগনোর করে যাচ্ছিল, আমার সাথে কথাবার্তা বলে না, উনি আমার ফোন কেটে দেয়, দেখা করে না। তখন আমি বুঝতে পারলাম যে ওনার ভিতরে পরিবর্তন আসছে। ওনাকে আমি তখন জোর করে বলি যে আপনি কেন এমন করছেন আমার সাথে? আপনার যদি এই মনে থাকতো তাহলে আমার সাথে কেন রিলেশনে জড়ালেন, আমাকে কেন একই পথে নিয়ে আসলেন? তখন সে আমাকে বলে যে তুমি এত রাগারাগি করলে হবে, মাথা ঠান্ডা করো, দেখা যাক, একটা ভবিষ্যতে কি হয় বলা যায় না, বাট তুমি এমন রাগারাগি করিও না। আমি তখন বললাম যে আমি রাগারাগি করছি, তাহলে কি দিনের পর দিন কোনো একটা গুনাই হয়ে যাবে? আপনার সাথে আমার দেখা করাটাও এখন গুনাহ, তো আপনি দেখাও করবেন, কথাও বলবো আপনার সাথে, গুনাহ হচ্ছে, কিন্তু আপনি বিয়েও করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেনটা কি? এরকম করতে করতে তার সাথে যখন ঝগড়া চলছে, তারপরে লকডাউন চলে আসে। 2000 ডিসেম্বর থেকে এভাবে চলছিল, তো লকডাউন চলে আসে। লকডাউন আসার পরে সে হঠাৎ করে আমাকে একদিন SMS দেয় যে অনন্যা, তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমি বলি যে না, এটা এখন ক্ষমার পর্যায়ে পড়ে না, হয় আমাকে এখন আপনার ফ্যামিলির সামনে যেতে হবে, আমি এটার এখন একটা বিচার চাই। আপনি আমার সাথে এমন করলেন কেন? আমার জীবনটা আপনি কি এখন বলেন যে আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো? কে আমাকে মেনে নিবে? আর আমি আল্লাহর কাছেও তো গুনাহগার। এখন আমি জেনে শুনে আমি গুনাহ করেছি, এই গুনার তো মাপ নাই, আর মাপ করলেও আমার এখন কোনো বিয়েই জায়েজ নাই, আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, আমার কি জীবনটা এইভাবেই যাবে? আমি কি একটা মেয়ে না? এগুলো যখন তাকে বলি তখন সে আমাকে বলে ঠিক আছে, তুমি যা করতে চাও করতে পারো। আমার ঠিক আছে, আমি আপনার ফ্যামিলিকে জানাতে চাই, তো আপনার বাবা আমার মুরব্বী, তাকে তো আর আমি এসব বলতে পারবো না, আর আপনার বোনরা আমার ছোট, আমি তাদেরকেও বলতে পারবো না, আমার কোনো গার্জিয়ান দরকার আপনার। তাহলে কাকে বলতে হবে? তার এক মামা, আমার পরিচিত এক মামা হয়, মানে তাদের আমাদের আত্মীয়তা একই, তাকে বলি সবকিছু। তো সে এবার তার আর এক আত্মীয়কে নিয়ে, তাকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে, মানে একটা ডেট ফিক্সড করে সবকিছু শোনার পর সে বলে যে ঠিক আছে আমি ডাকিয়ে আনছি। তো ওই মামাটা আবার একটু মানে ধর্মভীরু, সে মানে খুব ধার্মিক।
তো সে এবার তাকে নিয়ে বসে এবং বলে যে দেখ, আল্লাহ কোরআনে কিন্তু দ্বিতীয় বিয়ে জায়েজ করেছে এবং কে স্পষ্ট বলেছে যে তোমার কোনো নারীকে পছন্দ হলে তাকে ব্যভিচারকারী হিসেবে ছেড়ে দিও না, তাকে বিয়ে করো। তো তোর সুযোগ আছে, তুই করতে পারবি, ওকে তুই ডিভোর্স দিস না, তোর বউকে ডিভোর্স দিতে বলিস না, কারণ ওইটাকে ডিভোর্স দেওয়া বলা মানেও আমার গুনাহ হওয়া। তো যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ আছে, আমি বল যে তোর বাবার কাছে আমি সবকিছু বলি, ওকে বিয়ে কর, কারণ এই মেয়ে এখন যাবে কোথায়, তুই ওকে তো ইউজই করলি। হ্যাঁ, আমি ওকে দেখলে ঠিক থাকতে পারিনি, আমার ওকে ভাল লাগছে, ওকে আমি ভালোবাসতাম, তাই ওকে দেখলে আমি ঠিক থাকতে পারতাম না, ওর সাথে যোগাযোগ করছি, তাই আমার এরকম হয়ে গেছে, এখন আমি মাপ চাই। এখন তখন ওই মামাটা বলে যে না, এটা মাপের কিছু নাই, তুমি এখন একটা কিছু করো। তখন সে আমাদেরকে বলে ঠিক আছে, আমি ওকে বিয়ে করব, বাট ঈদের পরে, মানে এই কোরবানের পরে, গেল কোরবান মানে কোরবানের পরে আমি ওকে বিয়ে করব। ওকে ফাইন। আমি তখন ওর মামাকে বল, মামা উনি 2 দিন গেলে উনি আবার চেঞ্জ হয়ে যাবে, আপনি এটার কোনো, আমি ওর বাবাকে বলতে চাই, হয় ওর বাবাকে বলবো, না হলে ওকে ওর মাধ্যমে একটা বিচার চাই আমি, এটা আমার সাথে এমন হইল। তখন বললো যে আচ্ছা দেখা যাক আন্টি, আমি দেখি কি করতে পারি। এটা কত সালের কথা বলছি? এই যে 2020-এর কথা। আমরা আসবো, আবার আপনার কাছে আসবো। যখন বসা হয়, সে এবার বলে যে ওকে আমি তাকে বিয়ে করব ঈদের পরে। তো আমরা সেখান থেকে চলে আসি। এর কিছুদিন পরে ঈদ চলে যায়। তারপরে যখন আমি তার রিলেটিভকে ফোন করে বলি যে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাকে তো এখনো কিছু জানানো হচ্ছে না। তো উনি আমাকে বলে যে আমাকে ও ফোন করে বলেছে যে তোমাদের এই বিষয়টা নিয়ে আমি যেন মাথা না ঘামাই, ও এগুলা নিয়ে ডিল করবে, আর তোমার সম্পর্কে খুব বাজে বাজে কথা বলেছে। তখন অ্যাকচুয়ালি আমি নিজেকে ঠিক রাখতে পারি না, যাকে এই পরিমাণে অন্ধর মতো ভালোবেসেছি, যার প্রতি আমার এই ধরনের একটা ছিল, সে আমার সম্পর্কে বাজে কি কথা বলতে পারে। আমি অনেক প্রেশারাইজ করে তার সে রিলেটিভের কাছ থেকে শুনি, সে আমাকে বলেছে যে তার বোনরা আমাকে তার সাথে বিয়ে হতে দেয়নি এই কারণে, আমার নাকি 2-3 জন ছেলের সাথে নাকি রিলেশন ছিল, আমি নাকি ড্রিঙ্কস করতাম, আমি নাকি স্মোকিং করতাম, যা যা হয়। তো বলেছে আমাকে তারা মারধর করবে, তাদের কাছে কোনোদিন বিচার নিয়ে গেলে আমাকে পাগলের মতো রাস্তায় নামিয়ে দিবে। এরপরে আমি অ্যাকচুয়ালি যার প্রতি এই ধরনের শ্রদ্ধাবোধ, এই ধরনের ভালোবাসা থাকে, তার কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পাওয়ার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি প্রচন্ড রকমের মানসিকভাবে ভেঙে পড়ি। তখন তার ওই রিলেটিভ আমাকে বলে তুমি এই সুষ্ঠু বিচার একমাত্রই পেতে পারো, তার ফ্যামিলির কাছে গিয়ে লাভ নেই, তুমি আইনিগত ব্যবস্থা নিতে পারো। তখন আমি একা একটা মেয়ে, অ্যাকচুয়ালি আমি তখন মাথায় কিছুই ধরছিল না, আমি যাই আইনিগত ব্যবস্থা নিতে যাই, আমার 2 জন ফ্রেন্ড আমাকে হেল্প করে, সেক্ষেত্রে তারাও আইনি মানে ইয়েতে ছিল। তো তারা বলল যে তুমি যাও, আমরা বলে দিচ্ছি তোমার কেসটা নেওয়া হবে। বাট তখন নেওয়া হয়, আমি কেসটা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন যে ইয়েতে আছি, সে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, আমি সেই দৃশ্যটা আসলে সহ্য করতে পারিনি, এবং আমি তাকে দেখার জন্য, আমি সবার মানে জানার জন্যই বলছি যে আমি চাইনি যে সে জেলে থাকুক বা আমার কাছে মনে হয় যে সে সত্যটা স্বীকার করুক, কারণ সে সবার কাছে মিথ্যা বলে যাচ্ছে, আমাকে দোষারোপ করছে, কিন্তু সে সত্যটা বলেনি কাউকে। স্টিল সে যখন জেলে থাকে তখন সে তার আত্মীয় স্বজনকে এবং তার ফ্যামিলিকে এটা বলেছে যে আমি এটা রিভেঞ্জ নিচ্ছি, আমি চাই না সে সংসার করুক। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমি যদি নাই চাইতাম তাহলে সে এত বছর সংসার করলো কিভাবে, এবং কেউ কেন আমার কাছ থেকে সত্যটা জানতে চাচ্ছে না? তো এইভাবে করে আমি তার শাস্তির জন্য অ্যাকচুয়ালি তাকে, সে যেন বলে, কিন্তু সে মিথ্যা বলছে, এখন সে সবার কাছে মিথ্যাই বলে যাচ্ছে যে এটা আমি নাকি তাকে ফাঁসাচ্ছি। তো তারপরে সে টাকা পয়সা দিয়ে আসলে জামিন নেওয়ার পরে সে এখন মানে চার্জশিটে বাহিরে আছে, বাট জামিন একেবারেই পায় না। এটা চার্জশিটে মানে বেল পায় যে ওই কথাটায়, আইনিগত ভাষা আমি এটা আসলে গুছিয়ে বলতে পারছি না, যেটা হচ্ছে যে চার্জশিট পাওয়ার পরে সে ওভাবে বাহিরে আছে। বাট এরপরেও তারা কোনো সমঝোতায় বা তার ফ্যামিলি থেকে কেউ আমার কাছে সরি বলেনি, সেও সরি বলেনি, ইভেন তারা উল্টা আমাকে দোষারোপ করে যাচ্ছে। আচ্ছা অনন্যা, এখানে আসলে সমঝোতার আর কি থাকে আমাকে একটু বলুন। সমঝোতা বলতে এই সমঝোতাটাই বলছি যে
তারা আমার কাছে তার মানে তার ফ্যামিলি থেকে কেউ এই পর্যন্ত বললো না যে সে আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে এই ধরনের সেই প্রতারণা করেছে। আচ্ছা, যদি তার ফ্যামিলি থেকে বলে যে আপনার সাথে এখন না, কি হবে তাতে? আগের কথা বলেছি, তাতে কি হতো? মানে আমি জাস্ট আপনাকে প্রশ্ন করছি, মানে আপনার জীবনের যে বছরগুলো চলে গেছে 2005 সাল থেকে 2021, মানে 16টি বছর চলে গেল, এই 16 বছর কি ফিরে আসবে? তা তো আসবে না। আসবে না ফিরে, বাট আমি শুধু এতটুক চেয়েছি, আর কিছু না। তাকে তো আমি ভালোবেসেছি, তার প্রতি কিন্তু আমি প্রথমে 2015 সালেও কিন্তু কোনো পদক্ষেপ নিইনি, এখনো হয়তো নিতাম না, এখন নিয়েছি পরবর্তী ধাপে, যখন তারা সবাই আমাকে ব্লেম করছে, তারা সবাই আমাকে উল্টা বলছে আমাকে শাস্তি দিবে, তখনই আমি এই পদক্ষেপে যাই। কিন্তু প্রথমেই যদি তার ফ্যামিলি জিনিসটা বিশ্বাস করত, তার প্রতি একটা মানে তাকে জিজ্ঞাসা করতো, আমার কাছে তারা কেউ সরি হতো, আমি কিন্তু সত্যিকার অর্থে আমি তাদের প্রতি এই ধরনের একটা পদক্ষেপ নিতাম না। আমি হয়তো তখন আমার মাইন্ড অন্যভাবে চেঞ্জ হয়ে যেত, আমি সে আগের মতো হয়তো তাদের ক্ষমা করে দিয়ে আমার একা জীবনেই থাকতাম, বাকিটা আল্লাহর উপরেই ছেড়ে দিতাম, যেহেতু আমি আল্লাহর দিকে, যে আল্লাহর শাস্তি আল্লাহ দিবেই, সেটা হয়তো আমি দুনিয়াতে পাচ্ছি না, পরবর্তীতে পেতাম। বাট আমি এখন নিয়েছি তারা আমাকে দোষ দিচ্ছে সমাজে, এবং কি তারা আমাদের গ্রামের বাড়িতেও সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি খারাপ চরিত্রের মেয়ে, আমি নাকি মানে তার ছেলেকে ফাঁসাচ্ছি, আমি নাকি তার বাবা বলে যাচ্ছে, সে বলে যাচ্ছে যে তারা কিছুই করেনি আমার সাথে, এটা নাকি আমি শুধুমাত্র রিভেঞ্জ নিচ্ছি। বাট কিসের রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? সে তারা কি আমাকে একটা বার বলতে পারে কিসের রিভেঞ্জ? কিন্তু এখন আমি চাই যে তার একটা মানে আমার নিজের একটা জাস্টিস চাই। এটা আমি সবার কাছেই বলি যে আমার কি জাস্টিস, আমার কি জীবন নাই? আমার সাথে যে অন্যায়টা হলো এটার কি আমি কোনো জাস্টিফিকেশন পাবো না? আমি মানে আমার নারীত্বটা কোথায় গেল? আমার নারীত্ব নিয়ে একজন খেলা করলো। আমি একটা এডুকেটেড মেয়ে, আমি চাকরি করি, আমার লেখাপড়া আছে, তো আমার কি কোনো ফিউচার হবে না? আমার কি কোনো ফিউচার নাই? আমার ফিউচারটাই নষ্ট করে দিল। তাহলে এটার জন্য কি আমি কোনো জাস্টিফিকেশন পাবো না, কোনো জাস্টিস পাবো না? কেউ কি নাই, মানে কারো কি ওই বিবেকে নাড়া দিচ্ছে না? যে সবাই হয়তো বলবে যে আমার দোষটা কোথায়? আমি এখনো অবিবাহিত, আমি তো কোনো সংসার ভেঙে চলে আসিনি, আমি তো কোনো কারোর সাথে অন্যায় করিনি, কাউকে ঠকাইনি, বরঞ্চ সে তার ওয়াইফকে ঠকালো। যদি চিন্তা করা হয়, সে যখন আমার সাথে দেখা করতো, আমার সাথে এইসব কথা বলতো, তাহলে কি সে তার ওয়াইফকে ঠকায়নি? সে তো ওখানেও একটা মেয়েকে ঠকাইলো, আমার সাথে এমন করলো, তাহলে সে এখনো ভালো, সে যে সবার কাছে আছে, ভালো জীবন যাপন করবে, আর আমি ভুক্তভোগী থাকবো, আমি সব শাস্তি পাবো? আমার জীবন তো আসলেই কিছু নাই, আমার জীবন তো এখানেই শেষ। হ্যাঁ, আমি চাকরি করছি, আমি চলছি ফিরছি, খাচ্ছি, সবই করছি, কিন্তু আমার কি স্বাভাবিক আর 10টা মেয়ের মতো কি আমার স্বাভাবিক জীবন? আমার এই বয়সে কি আমার কি স্বাভাবিক জীবন? আমার জীবনটা কি স্বাভাবিক? অনন্যা, আমি অনুষ্ঠানের একেবারে শেষ সময় এসে আপনাকে জাস্ট 2-4টা প্রশ্ন করতে চাই। আপনি প্রথমবার মানুষটিকে ভালোবেসেছিলেন, সেক্ষেত্রে আপনার পরিবার থেকে, বিশেষ করে আপনার বোনের কথা বলেছেন, তিনি চাচ্ছিলেন না এই ছেলেটির সাথে আপনি সম্পর্ক রাখেন, তারপরও আপনি তার সাথে সম্পর্ক রেখেছেন। ধরে নিলাম সেই সময় আপনার বয়স, সেই সময় আপনার আবেগ, সেটাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন। এরপর আপনি আমাদের সাথে যতক্ষণ কথা বলেছেন, সমস্ত জায়গায় একটা বিষয় উঠে এসেছে, আপনি ভীষণ ধার্মিক এবং আপনি ভীষণ ম্যাচিউর। তো এই অবস্থায় একটি ছেলের সাথে আপনি 2005 সাল, এবং আপনি আমাকে উল্লেখ করেছেন 2006 সাল থেকে তার সাথে আপনার রিলেশনটা আরো ডিপ হয়ে যায়, আপনাদের ফিজিক্যাল রিলেশন স্টার্ট হয়ে যায়, এবং এটা আপনাকে সে যতক্ষণ পর্যন্ত না করলো যে আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না বিকজ অফ মাই ফ্যামিলি, 2014 সাল, তাই তো? আমি যদি ভুল না বলি। তো এই যে এতটা লম্বা সময়, এর ভেতরে আপনি বারবার তার সাথে একসাথে থেকেছেন, এই সময় কি আপনি কখনো নিজের কাছে নিজের ছোট মনে হয়নি যে আমি কি করছি? মানে ভালোবাসা কি মানুষকে আসলে এতটাই অন্ধ করে দেয় যে একটা বিবেকটাই আসলে আমরা লোপ পেয়ে যায়? তখন আপনার অভিজ্ঞতা থেকে আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে। আমার অবশ্যই ছোট মনে হয়েছে। ওই যে তখন আমি বিয়ের কথা বলতাম, তখন আমাকে মানে একটাই বলতো যে তুমিই তো আমার ওয়াইফ, কারণ তোমাকে আমি ওয়াইফ বলি বলে আল্লাহ তো তোমাকে কবুল বলেছি আমি,
হ্যাঁ, আর আমরা যেহেতু উপযুক্ত দুইজন নরনারী, সেহেতু আল্লাহ তো দেখেছে যে আমি তোমাকে কবুল বলে নিয়েছি। হ্যাঁ, তোমাকে আমি এখন বিয়ে করতে পারছি না, কারণ তোমাকে বিয়ে করতে হলে আমাকে একটু ধকল নিতে হবে, যেহেতু আমরা দুজন আত্মীয়, একটু ধকল নিতে হবে। আর আমার বোনদের এখনো যেহেতু বিয়ে হয়নি, একটু ওয়েট করো, তোমাকে অবশ্যই আমি সেই মর্যাদাটা দিব। আচ্ছা, বাট ব্যাপারটা তো এরকম নয় যে আসলে ধরেন সে যা বোঝাবে আমি তাই বুঝবো। আমারও তো একটা বিবেক আছে বা আমারও একটি বুদ্ধি আছে যে আমি 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 যা করছি সেটা তো আমি স্বেচ্ছায় করছি। আমার সম্মতির বিরুদ্ধে কি কিছু হচ্ছে এখানে? আমার সম্মতির বিরোধী তো হয়নি। ওই যে বললাম যে একটাই, যে সে আমাকে একটাই দিয়েছিল যে আমি তার ওয়াইফ, এবং তার যত, এটা কি সম্ভব? মানে আমি আপনাকে প্রশ্ন করছি, আমি 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 জানি আপনি সমস্ত কিছু না, উত্তর অলরেডি সম্ভব দিয়েছেন, না। মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আজকে আপনি বলেছেন অলরেডি যে আপনি এখন 35+, তো এই এজে এসে আপনার কি মনে হয় আসলে কি একটা ছেলে একটা মেয়েকে যখন বলছে যে আচ্ছা আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে ধরে নাও তুমি আমার স্ত্রী, আসলে এই ধরে নেওয়ার কোনো অপশন কি আসলে জীবনে আছে কিনা? না, জীবনে নাই। বাট আমার বিবেক, বললাম না তখন, লোপ পেয়েছিল, আর কোনো কিছুই না। আমার বুদ্ধি বিবেক ওই একটা জায়গায় এসেই লোপ পেয়েছে, যেটা আমি জীবনে ভুল করেছি। অ্যাকচুয়ালি আমার এটা ভুল, এটা আমি ভুলই বলবো, কারণ একটা মানুষকে এইভাবে অন্ধভাবে ভালোবাসা আসলে উচিত না, আসলে উচিত না। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনার সাথে এই ভদ্রলোকের একটি মানে সম্পর্কটা ভাঙানো হয়ে যায়, আপনি দেশের বাহিরে চলে যান, কারণ আপনি আমাকে বলেছেন যে আপনি তার স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলেন, নিজেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, নিজের কাছ থেকে নিজেকে পালানো যেটাকে বলে, সেটার জন্য আপনি দেশের বাহিরে চলে যান। অতঃপর কোনো একভাবে তার সাথে আপনার আবার নতুন করে সম্পর্কটা হয়, কিন্তু ততদিনে সে বিয়ে করেছে, তার একটি বাচ্চা আছে এবং সে পুরোপুরি সংসার করছে, কিন্তু আপনার কাছে সে নিজেকে প্রেজেন্ট করেছে সে প্রচন্ড অসহায়, তার ওয়াইফের সাথে সে আসলে হ্যাপি নয়। কিন্তু আপনি তো একটি এমন একটি পরিবারের সন্তান যেখানে অলরেডি আপনার মা নেই, বোন নেই, এবং আপনার একটা স্টেপ মাদার আছে, যেটা আপনি আমাদের শুরুতে বলছিলেন। সেই অবস্থায় কি আপনার ওই পরিবারের ওই বাচ্চাটির বা তার মায়ের কথা কি কখনো আপনার ভাবনা এসেছিল, নাকি ভালোবাসা আমাদেরকে এতটাই স্বার্থপর করে ফেলে যে আমরা তখন অন্যের কথা ভাবতে পারি না? কোনটা এসেছিল, বাট আমি কখনো, আমার মনের মধ্যে ওটা আসেনি যে আমার এসেছিল যে ওইভাবে আসেনি যে ওই মেয়েটা তার স্টেপ মাদার হিসেবে আমি দাঁড় হব। আমি তাকে বলেছিলাম যে আমি ওটা ওইভাবে দাঁড় হতে চাই না। সে বলেছিল যে ওইভাবে তুমি দাঁড় হবা না, কারণ আমার বাচ্চার ছোটবেলা থেকে আমি চাই যে ওর বুদ্ধিজ্ঞান থেকে ও জানুক যে তুমি ওর মা, আর আমি ওইভাবেই ওকে বোঝানোর চেষ্টা করব। আর আমি জানি তোমার মধ্যে থেকে কখনোই ওটা আসবে না যে তুমি ওর সৎ মা, আর তুমি ওইভাবে, আমি জানি তুমি কখনো ওর সাথে ওইভাবে বিহেভ করবা না। তো সেহেতু আমি যেটা আমি বলছি আমার মেয়ের ক্ষেত্রে, আমি যেটা মানে নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, সেটা তুমি ইগনোর করিও না। তুমি ওর দিয়ে তুমি আমাকে অপরাধী করে দিও না, এই কথাগুলোই আমাকে বলতো তখন। তো আসলে ওই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হতো যে হ্যাঁ, আসলেই তো আমি এরকম হবে না। বাট আমার মাঝে আমি দোটানায় ভুগছিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক সময় ওনার সাথে ঝগড়া হতো, প্রায়ই হতো। আমি মোবাইল বন্ধ করে দিতাম, আমি ওনাকে ব্লক করে দিতাম, আমি বলতাম যে না, তখনই ওনার আবার কান্নাকাটি, আবার তখন দেখা যেত আবার রেগুলার কথা বলছি, এভাবে চলতোই। বাট আমি ওভাবে পরে লাস্টে দেখলাম যে না, ওনার মেয়েকে আমি আসলে নিজের মেয়ে থেকেও ভালোবাসতাম। বলতে গেলে অনেক কিছুই আমি করেছি তখন ওর জন্য, হয়তো কাছে থেকে করতে পারি, দূর থেকে যখনই দেখা হতো, কথা হতো, বা যখনই যেটা আমার যেখানেই যেতাম ভালো লাগতো, বাবুর জন্য নিতাম, করতাম, তখন আমার মনে হতো যে না, ও আমার মেয়ে হয়তো। বা আবার ও আমাকে এটাও বলতো, অনেক সময় আমাকে SMS দিত যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে যে তুমি গর্ভে ধরনি তাই যে তুমি ওর মা না, তা না, গর্ভ ধরলেই মা হয় না। এইসব কথাগুলো আসলে শোনার পর আমি মেন্টালি ঠিক রাখতে পারিনি নিজেকে। আর ওই যে আমি ভাঙাচুরা ফ্যামিলির একটা মানুষ, তাই ভাঙাচুরা ফ্যামিলি থেকেই আমি যখন সবসময় চাইতাম আসলে যাকে ভালোবাসছি সেও আমাকে ওভাবেই ভালোবাসবে, কখনো যে সে আমাকে এইভাবে কষ্ট দিবে আমি ভাবতেও পারিনি। ওকে, পরবর্তী যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানুষকে তো বিধাতা একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছে, নিজের প্রতি সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। তো সেই জায়গাটায়
আপনি কেন 2015 সালে বাহিরে চলে গেলেন, ব্যাক করলেন 2018-তে, এর মধ্যে 19-এ তো এর মাঝখানে আপনি কখনো নিজেকে নিয়ে ভাবেন নাই যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার তো বিয়ে করতে হবে, আমার তো ভবিষ্যৎ আছে? আমি বিয়ে করা নিয়ে কখনো ভাবিনি, কারণ ওই যে একটা জায়গায় আমি সবসময় বাধা থেকেছি, সেটা হচ্ছে যে আমার জীবনে তো গুনাহ হয়ে গেছে। আমি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় বলতাম, সবসময় তো আমি ওই দিকে মনোনিবেশ করেছিলাম, আর সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য ভালো যেটা হোক সেটাই করবা, হয়তো আজকে না হোক যেভাবে হোক তুমি আমাকে ভালো কিছু পথ দেখাও। বিয়ের কথা মাথায় আসেনি এই কারণেই, কারণ আমি তখনও আসলে 10 বছর, 2005 থেকে 2015 অক্টোবরে তার বিয়ে হয়। তো এই সময়টার মধ্যে একটা মানুষের সাথে আমার এত মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যার কারণে আমি কখনোই আর একদিকে মন নিতে আমার কিছুটা তো সময় লাগতো, যার কারণে আমি ওভাবে তখন অন্য কাউকে ভাবতেই পারিনি, অন্য কোনো মানে সেকেন্ড পুরুষকে নিয়ে আমি ভাবতে পারিনি যে অন্য কেউ আমার জীবনে আসবে, কারণ আমি স্পেসই দিইনি, আমি কারোর সাথে ওভাবে মিশিনি, স্পেস দিইনি। আমি যে কারোর সাথে মিশবো ওই জায়গাটা আমার মানে আমার দুর্বলতাটা। অনেকে পারে যে আজকে এটা আমার রিলেশন ব্রেকআপ হয়ে গেল, কিছুদিন পরে আরেকজনের সাথে আমি চলি, ওটা আমি করতে পারিনি। আমি সবসময় একা থেকে আমি চেয়েছি যে আমি গুনাহ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমার গল্প না, আমি সবসময় ওই দিকেই আমি মনোনিবেশ করেছি এবং যত রকমের নফল ইবাদত আছে সবগুলা করতাম, এবং স্টিল না আমি করে যাই যে আল্লাহ আমাকে গুনাহ থেকে মুক্তি দাও, আমাকে একটা সঠিক পথ দেখাও। এটা বলেই আমি সারাটা জীবনেই বলতে গেলে চলেছি। তো এর মধ্যে দিয়ে এটা হয়ে যাওয়াতে আমার জীবনটা আসলে পুরোপুরি অগোছানো হয়ে গেছে। আমি এটা ওনার কাছে কখনোই আশা করিনি, কখনোই না। Alright. আমরা একেবারে শেষ যে প্রশ্নটা করব, ধরেন কাল সকালে এই লাইভটা দেখার পরে বা কোনো একভাবে কোনো এক মানে কোনো এক কারণে সেই ভদ্রলোক যাকে নিয়ে আপনি আজকে এত কথা বললেন, তিনি আপনাকে ফোন করে বললেন যে অনন্যা, যা হওয়ার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি ভুলগুলো সব আমার ছিল, আমি তোমাকে নিয়ে আবার নতুন করে শুরু করতে চাই যেমনটা তুমি চেয়েছিলে। আমাকে তো শেষবার তুমি বিয়ে করতে বলেছিলে এবং আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এখন আমি বলছি আমার পক্ষে সম্ভব। কি করবেন আপনি? এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে আমার কাছে যেটা আছে, আমার আসলে মানে সঠিক কি উত্তর দিব আমি জানি না, তবে এটাই বলবো, প্রথমত আমি জানি এটা ঘটবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যদিও ঘটে, আমি জানি ঘটবে না, যদিও ঘটে আমার উত্তরটা না হবে। কেন এত কিছু করলেন যার জন্য আজকে আপনাকে এই মঞ্চে পর্যন্ত আসতে হলো, তাকে আপনি না বলে দিবেন? কেন না বলবেন? এত যুদ্ধ আমার নিজের একটা, ভাইয়া এখানে একটা আছে, কথা আছে, একটা মেয়ের কাছে তার ইজ্জত হতে যতই বড়, আমি আমার ইজ্জত নিয়ে যেমন সবার সাথে কথা বলেছি, থানা, উকিল, পুলিশ, আজকে আপনারা, আমার ইজ্জতের সব কথাগুলো বলতে হয়েছে। কেন? শুধু তার জন্য। কেন? এই ভালোবাসার কি দরকার? সে আমাকে তো ভালোবাসে না, সে হয়তো যদিও এখন বলতে আসে সেটার পিছনেও কোনো স্বার্থ থাকবে। আচ্ছা, ঠিক আছে। আপনার ভবিষ্যতে এখন, আজকে তো আপনি লাইভটা বললেন, এই মঞ্চে আসলেন, আপনি আমাকে লাইভের আগে বলেছিলেন যে আপনার এখানে আসার উদ্দেশ্য দুটো, একটি হচ্ছে আমি চাই আমার মতো ভুল কেউ না করুক, এবং আরেকটি আপনার চাওয়া আছে, আমার এই লিসেনার যারা শুনছে বা যারা ফেসবুকে বা ইউটিউবের থ্রু থেকে দেখছে, কি বলতে চান তাদেরকে? কি চান আপনি তাদের কাছ থেকে? তাদের কাছে একটাই চাই, তারা একটু ঠান্ডা মাথায় একটু বিবেক দিয়ে শুধু এতটুকুই চিন্তা করবেন, ভুলটা কার ছিল। হ্যাঁ, আমি স্বীকার করে আমার একটাই ভুল, আমি একজনকে বারবারই বিশ্বাস করেছি। যদি মনে হয় যে আমাকে জাস্টিস পাওয়ার আমি যোগ্য, তাহলে আমাকে একটু সহায়তা করবেন। যদি কেউ থেকে থাকেন, যদি কোথাও কেউ একজন থেকে থাকেন যে আমার পাশে একটু দাঁড়াবেন, এই অন্যায়ের আমি একটা জাস্টিস পেতে পারি, তাহলে সে যেন আমার পাশে এসে দাঁড়ান।